স্যার ভাই আমি একটু কথা বলি, হ্যাঁ। রাসেল মামা, ওই তোমার যে বিদেশে আসার সময় কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা, বা কোনো ধরনের যে কাজ বলছো এই কাজ পাইছেন কিনা, বা স্যালারি যে এতটুকু বলছো অতটুকু পাচ্ছেন কিনা বর্তমানে, বা আগে পাইছেন কিনা, এগুলো একটু যদি তুলে ধরতেন আমাদের মাঝে। হ্যাঁ, স্যালারি স্যালারি দিব বলছে, লেকিন স্যালারি কম হয়েছে এটা। আবার এখন বাড়াই দিছে, 2 বছর হয়েছে না, এখন বাড়াই দিছে। কাজ যখন করতেছি তখন বাড়াই দিছে, বলছে বাড়া দেওয়ার জন্য বলছে। এখন এখন তো মনে করো আমার বিশেষ শেষ দিকে সমস্যা। এখন আমি বলতেছি ভিসা লাগাবো না তোমাদের দোকানে, আমার সমস্যা ভিসা লাগালে। আচ্ছা, যে কাজ বলছো এই কাজ পাইছেন কিনা আপনি? আমার কাজ বলছে ক্যাপ্টেরিয়া কাজ, কিন্তু ক্যাপ্টেরিয়া দোকান পাইছে, এগুলো আর কি। স্যালারি বরাবর পাইছেন কিনা সে সাথে সাথে? স্যালারি পাই নাই, 2 মাস 3 মাস বাদ পাইছে আর কি। 3 মাস হয়েছে তারপর পাইছি যে এগুলো আর কি। আচ্ছা, আহ, রাসেল ভাই, হ্যাঁ, আপনার থেকে আমরা একটা পরামর্শ চাইবো। এই যে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, হ্যাঁ, মহান মে দিবস। হ্যাঁ, আপনি কি কোনো আপনার এই শ্রমিক দিবসে আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো কোনো কিছু চান কিনা, যে শ্রমিকদের অধিকার আদায়ে আপনার কোনো কথা আপনি 1 মিনিট একটু বলতে চান কিনা, বা 1 লাইন বা 2 লাইনে? মানে কিভাবে আমি বুঝি না, মানে শ্রমিকদের আর কি হুম। আদায় মানে যেটা। এই যে আজকে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস, হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বলতে চান এই মহান মে দিবসে? হ্যাঁ, যদি 1 লাইন অথবা 2 লাইনে বলতেন যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এটা হওয়া উচিত বা ওটা হওয়া উচিত, এরকম কি আপনার কোনো মানে বক্তব্য আছে? হ্যাঁ, মনে করে শ্রমিকদের এখানে এয়ারপোর্টে যাওয়ার জন্য ডিস্টার্ব করে। ওখানে যাওয়া, ওখানে যে একটা পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্ট পাওয়ার জন্য সমস্যা করে শ্রমিকদের। ঠিক পুরো আছে না? প্রবাসী ঠিক আছে, 120 টাকা না বেশি হলে 1 টাকা দিয়ে যায় পুরা আর কি। প্রবাসীরা সমস্যা। এই শ্রমিকদের যারা আছে এখানে কাজ করতেছে, পাসপোর্ট মেয়াদ শেষ শেষে পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্ট আনি দিচ্ছে না, এগুলা নিয়ে সব ভুগতেছে আচ্ছা, আচ্ছা। শ্রমিকরা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমরা হয়তো আপনার কাছে আবারও হয়তো ফিরে আসবো। আমি ইনশাল্লাহ। আরেকজন কাছে যেতে যাচ্ছি, ওনার নাম হচ্ছে রাশেদ আমির চৌধুরী। রাশেদ আমির চৌধুরী ভাই কে আছেন? রাশেদ আমির চৌধুরী, রাশিদুল আমির চৌধুরী ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাশিদুল আমির চৌধুরী ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি একটু মাইকটা একটু মিউট করতে হবে। জি, সালাম আলাইকুম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, জি বলেন, আপনি কোন জায়গা থেকে বলছেন এবং পরিচয়টা দিয়ে একটু বলেন। জি, আমি কক্সবাজার সদর থেকে বর্তমানে, কিন্তু আমি ওই লাস্ট 19 কোভিড এর প্রবাস ফেরত জি, জি, সৌদি আরবে ছিলাম। জি। আনফরচুনেটলি আর ওখানে এন্ট্রি করা হয় নাই। ওখানে প্রায় 1 বছর যাবতই কক্সবাজারে আছি আমার। এর আগে আমি দুবাইতে ছিলাম, দুই একটা কান্ট্রিতেও ছিলাম, 2-3টা। ওখান থেকে ফেরত হয়েছিলাম আর কি। লাস্ট আপনার সৌদিতে ছিলাম। সৌদি থেকে যখন এখানে ছুটিতে আসলাম, ছুটির পরে গত বছর ডিসেম্বরে আসছিলাম। এরপরে কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আর মনে করেন এন্ট্রি করা হয় নাই। পাসপোর্ট এক্সপায়ার আর ভিসা এক্সপায়ার হলো। জি, দ্যাটস ওয়াই আমি রেফারেন্স সুমাইয়া ম্যাডামের মাধ্যমে আজকে সাথে এখানে জয়েন করলাম আচ্ছা, রাশিদুল ভাই, আপনাদের সাথে। আপনার জি কাছে ভাই, একটু জানা যাচ্ছে, আপনি কক্সবাজারের ঠিক কোন জায়গা থেকে বলছেন? আমি কক্সবাজারের ঈদগাহ থানা থেকে বলতেছি, সদর। ঈদগাহ। জি আচ্ছা, জি জি। আপনি প্রবাসে কতদিন ছিলেন এবং ওখানে কোন কোন সমস্যাগুলো, মানে কোন কোন সমস্যা ফেস করছেন কিনা, বা সেগুলো হ্যাঁ, কি ধরনের, একটু যদি একটু সংক্ষেপে যদি বলেন। জি জি, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট দুবাইতে ছিলাম। দুবাইতে যাওয়ার পরে প্রথমে লেবার ছিলাম। ওখান থেকে ফরেস্ট মিনিস্ট্রি মিট করার পরে আমি সাইবার ক্যাফের ম্যানেজার হয়েছিলাম। এরপর আমি ইনভেস্টর হয়েছিলাম সাইবার ক্যাফের। এরপরে মিউনিসিপালিটি, ওখানকার ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে বাইরের যে কেরালা ইন্ডিয়ানরা থাকে, ওরা শরাব পান করে আমার সাইবার ক্যাফের সামনে রাখছিল। আমি যেহেতু ঘুমাইছিলাম রাত্রে 12টার পরে, ও দোকান বন্ধ, সাইবার ক্যাফ বন্ধ করে কম্পিউটারে। সকালে উঠে দেখি যে মনে করেন ওই মিউনিসিপালিটি ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এসে একটা জরিমানার একটা পেপার দিয়েছিল।
ওইটা আমি তেমন তোয়াক্কা করি না, বিষয়টা বললাম ওইটা তো আমার না গিল্টি, এটা তো বাইরের আমার দোকানের এরিয়ার। কয়েক মাস পর আমাকে আমার ইমিগ্রেশন থেকে কল করা হলো, বলতেছে তোমার ব্যাপারে আমার একটা কমপ্লেন ছিল, তুমি তো এই এত টাকাটা আমাকে 50,000 দিরহাম, এখানে বাংলার প্রায় 12 লক্ষ টাকা ওরা পেনাল্টি দিয়েছিল। পরে আমাকে ওরা ওখানে আইসা সিআইডি এসে আমাকে মনে করেন থানা নিয়ে গেছিল, থানা থেকে আমি আমার পাসপোর্ট দিয়ে বের হয়েছিলাম। পাসপোর্ট দিয়ে বের হওয়ার পরে আমি বললাম যে এত টাকা আমি কিভাবে দেবো, এটা তো আমি করি নাই, ওটা তো বাইরের যা আবর্জনা ময়লা গুলো। আবার দুবাই তো মনে করেন খুব ক্লিন এবং খুব একটু হিপ হুপ কান্ট্রি, ওখানে সবকিছু মনে করেন নিয়মের মধ্যে থাকে। বাট আমার কথা হচ্ছে যে এরপরে আমাকে বললো যে কোর্টে বললো যে একটা রুমে নিয়ে গেল জজ, আমাকে বললো যে তুই টাকা পে করবি নাকি মনে জেলে যাবি। ভাবলাম এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি প্রায় 6-7 বছর ধরে দুবাইতে আছি। আমি প্রথমে 2-3 বছর লেবারে কাজ করলাম, এরপরে ম্যানেজার হলাম, কিছু টাকা জমা করে আমি ইনভেস্ট করলাম। এরপর বলতেছে তাহলে জেলে যা। 1 মাস পর্যন্ত জেলে গেছিলাম আমি। ওই আপনার ইন্ডিয়ান ভিকি মালহোত্রা ছিল, মমতা কুলকার্নির ওই যে একটা অভিনেত্রী মমতা কুলকার্নি ছিল, ওর হাজবেন্ডের সাথে। 23 দিন পর আমি বের হওয়ার পরে দেখতেছি আমার ওই বের হওয়ার পর আমাকে সুপ্রিম কোর্ট কল দিয়েছিল। আমি ওখানে গিয়ে ইস্তেরহাম বলা আরবিতে, ফাড্ডন আর কি ইংলিশে, ক্ষমা প্রার্থনা, ওটার জন্য আমি আবেদন করেছিলাম। আবেদন করার পরে ওরা বলতেছে তাইলে প্রত্যেক মাসে 2,000 টাকা করে তুমি পে করো। আমি বললাম আমি তো অলরেডি জেল খেটে ফেললাম, ওইটা তো আমি আর টাকা দিতে পারবো না। তো এরপরে আমি আমার দোকানটা আবার সেল করে ওদেরকে মনে করেন ওখান থেকে টাকা মনে করেন ওইটা পে করলাম, নাইলে তো মনে করেন ডিফল্ট হতে হচ্ছে। আর 2 বছর পরে আমার আম্মু একটু সুস্থ হয়েছিল, স্ট্রোক করছিল, দ্যাটস ওয়াই আমি দেশে ব্যাক করলাম। ওখান থেকে আমি কক্সবাজার জেলায় হিউম্যান রাইটস নিয়ে ইনভলভ ছিলাম। এরপরে নেপাল, সিঙ্গাপুরে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে গিয়েছিলাম, ওখানে কয়েক মাস ছিলাম, আসলাম ওই মিটিং এ হোস্টিং করার জন্য ভাইয়া। এরপরে এসে আমি আবার সৌদি আরবে গিয়েছিলাম। সৌদি আরবে আমি হোটেল ম্যানেজমেন্টে করতাম। হোটেল ম্যানেজমেন্ট বলতে হিলটন, ইন্টারকন্টিনেন্টাল আর আপনার দারুত তৌহিদ আর ক্লক টাওয়ার যে এরকম আছে হোটেলগুলো আমি কন্ট্রাক্ট নিতাম কফিলের লাইসেন্স নিয়ে। ওখানে যেগুলা ধরেন 5,000 মানুষ মনে করেন গেস্ট আসলো, ওখানকার হাউসকিপিং, ক্লিনার, রুম মনে করেন মেনটেন করা, হোটেলের নাইট ডিউটি যে লুকগুলা দিবে এগুলা আমি নিয়োগ করতাম। হোটেলের সাথে আমার একটা ডিড থাকতো এবং ওই আমার যে দেশের লোক আছে ওদের আব্দুল যদি ভাই, পর্যাপ্ত। জি আপনি এগুলো তো আপনার গল্প, হ্যাঁ আমরা তাহির ভাই গল্পগুলো শুনবো। হ্যাঁ জি তাহির ভাইয়া। ভাই, আমরা ওনার গল্পগুলো শুনবো। আমরা খুব আনন্দিত যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের মোহাম্মদ আলী শাহিন ভাই, যিনি বাংলাদেশের খুব নামকরা ব্যক্তিত্ব এবং আমাদের ইফসারের খুব সম্পদ, যিনি শ্রমিকদের অধিকার নিয়ে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন। হ্যাঁ, আমরা আজকের এই আমাদের এই আন্তর্জাতিক শ্রম দিবসের যে স্পেশাল যে আলোচনা, সে আলোচনায় আমাদের সহকর্মী মোহাম্মদ আলী শাহিন ভাইকে আবারও স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই যদি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমরা এটা যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা আছে আমাদের প্রধান নির্বাহী আর জনাব আরিফুর রহমান আরিফ ভাই সংযুক্ত হবেন। আরো আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের বিশেষ সহকর্মী ডক্টর প্রবাল বড়ুয়া, যিনি আমাদের জলবায়ু বিশেষজ্ঞ এবং যিনি স্থানচ্যুত যেসব জলবায়ু পরিবর্তন কারণে যেসব স্থানচ্যুত মানুষদের অধিকার নিয়ে কাজ করেন, প্রবাল দা আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আমাদের সহকর্মীদেরকে আবারও স্বাগত জানাই। আমরা আজকে ওনাদের মূল্যবান কথাগুলো শুনবো। আমার মনে হয় অভিবাসন যে চ্যাপ্টারটা খুব দ্রুত শেষে আসবে, তারপর আমরা ওনাদের কথাগুলো শুনবো। যে তাহের ভাই, আপনি একটু কন্টিনিউ করেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা রাশেদুল ভাইয়ের ধন্যবাদ সাথে সবুজ ছিলাম। ভাই। সবুজ ভাই, শুভ দুপুর। আসলে আমি একটু বাইরে আসবো, সেজন্য আপনার সাথে পরে যখন আবার আলোচনা চলবে তখন আমরা আবার কথা বলবো, তখন এটা আলোচনা করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তো তাহির ভাই ভালো আছেন তো? শুরু করেন। হ্যাঁ জি জি। ঠিক আছে প্রবল দা, আমরা তাহলে শাহিন তাহির ভাই, আমরা শাহিন ভাইয়ের কথা শুনবো। শাহিন ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সরকারের কর্মকর্তাদের সাথে মিটিং আছে, আমরা শাহিন ভাইয়ের কথা শুনবো, তারপর আমরা আবার আমাদের অভিবাসী কর্মীদের কথাগুলো শুনবো। ঠিক আছে, তো আমি একটু ফ্লোর নিচ্ছি। ধন্যবাদ তাহির ভাই, আমি খুবই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের ইউথ ভলেন্টিয়ারদেরকে, যারা সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সন্দ্বীপ, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, আরো অন্য এবং বাংলাদেশের বাইরে থেকে, মধ্যপ্রাচ্য থেকে আমাদের অভিবাসী কর্মীরা সংযুক্ত হয়েছেন। আজকের আলোচনাকে ওনারা অনেক এনরিচ করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের যে অভিবাসী কর্মী খুব জামাল খুব চমৎকার করে বলছিল যে আসলে তাদেরকে লোকজন বুঝতে চায় না। আসলে এটাই বাস্তবতা। আমরা দেখেছি যে আসলে এই আমরা যখন টাকার ফ্লোটা থাকে তখন হয়তো পরিবার অন্যভাবে দেখে, বা টাকার ফ্লোটা বন্ধ হয়ে গেলে তার অবস্থা বা তার প্রেক্ষাপটটা অনেক ক্ষেত্রে আমরা জানতে চাই না বা বুঝিও না। এটা আসলে আমাদের সবার বোঝা উচিত, কারণ অভিবাসী কর্মীরা হলো মানুষ, দে আর হিউম্যান। সো আমরা তাদেরকে দে উইল
ট্রিট অ্যাজ এ হিউম্যান হিসাবে। হ্যাঁ, এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, আইন আছে, যেখানে অভিবাসীর এসব রাইটস গুলো এবং তার যে প্রিভিলেজ গুলো সেখানে এনশিওর করা আছে। তো আমরা আরো আর কথা শুনবো। আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের সভাপতি মোহাম্মদ আলী শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শাহিন ভাই, আপনি যদি আপনার ভিডিওটি একটু অন করেন তাহলে আমরা সবাই আপনার সাথে দেখতে পেলাম এবং পরিচয় হতে পারলাম। জি, ধন্যবাদ শাহিন ভাই। আমরা আবার ধন্যবাদ জানাই আমাদের আজকের যে যুব স্বেচ্ছাসেবক ইফসার, তাদেরকে নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন। আমরা আজকের এই আলোচনার পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত জানাই। ধন্যবাদ। শাহিন ভাই, আমরা আপনার কাছে আপনি জানেন আপনি খুব আজকে আমরা অনেকগুলো প্যারালাল প্রোগ্রাম আছে, আপনার কাছে জিনিসটা জানতে চাইবো যে শ্রমিকদের অধিকার এবং তাদের সুবন কর্মী পরিবেশ বাস্তবায়নের জন্য যুবরা কি কি ভূমিকা রাখতে পারে বা সরকারের কি কি সুযোগ সুবিধা আছে, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকের এই মহান মে দিবস আয়োজনের জন্য। আমি সবাইকে, যারা এসে উদ্যোগটা নিয়েছে, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসলে মে দিবসের প্রেক্ষাপটটা তো অনেক বড়। এখানে অবশ্যই ওদের একটি বড় রকমের অবদান এবং রাখার মতো করতে পারে অবশ্যই। তবে সেটি বলার আগে আমি দুটি কথা বলতে চাই যে আপনার 125 বছর আগে শহরে আপনার শ্রমিকদের আন্দোলনকে আপনার 71 জন পুলিশ লেলিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল। ওই শ্রমিকদের দাবি ছিল 8 ঘন্টা সমঘন্টা ধারণ করা। অদ্ভুত ব্যাপার, এই 135 বছর পরে এসে আমাদের মতো বাংলাদেশের উন্নয়নশীল দেশ, যেটি উন্নয়নশীল দেশ হিসেবে করছে, আপনার শ্রমিকদেরকে পুলিশ দিয়ে গুলি করা হচ্ছে এবং এ পর্যন্ত 6 জন শ্রমিক মারা গেছে, আরো কয়েকজন হাসপাতালে আছে, আশঙ্কাজনক ভাবে চিকিৎসারত আছে। এটা তো গুলো একটা জায়গা, এরকম আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে আপনার, যেখানে আপনার শ্রমিকদের হতাহত হওয়া এবং শ্রমিকদেরকে কোন রকমের অধিকার থেকে বঞ্চিত রাখা, আপনার 8 ঘন্টা শ্রমঘন্টার বাইরে তাদেরকে কাজ করে কিন্তু কোনো বোনাস বা তাদেরকে কোনো রকম ওভারটাইম দেয় না, এরকম অনেকগুলো বিষয় বাংলাদেশে বিরাজমান। বিষয়টা হচ্ছে কি, আপনার যেহেতু শ্রমিকদের কাজের তাদের যে প্রাপ্য সম্মান সেটি আসলে প্রতিষ্ঠিত হয়নি বলেই আপনার এই যে শ্রমিকদের এত বঞ্চনার কথাগুলো আমরা শুনি। তবে হ্যাঁ, আসার কথা, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশে আমরা উত্তরণ করছি এবং এই শর্ত সাপেক্ষে দেশে একটি পরিকল্পনা নিচ্ছে যে দেশের আন্তর্জাতিক যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটির আলোকে সরকার পরিকল্পনা নিচ্ছে। সেই পরিকল্পনার আলোকে দেশও নীতিমালা গ্রহণ করছে এবং আমরা আশা করছি যে সেই নীতিমালার আলোকে শ্রমিকদের বঞ্চনা কমবে এবং শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। এখানে আপনার শ্রমিকদের অধিকারের কথাটা শ্রমিকদের কি বলতে হবে, এটা একটা পরিষ্কার স্টেটমেন্ট। এটা হচ্ছে আপনার শ্রমিকদের অধিকার রক্ষার জন্য তার নিজেরকেই আপনার করতে হবে। তার পক্ষে হয়ে আমরা যেটা করতে পারি, আমরা যেটা স্থায়িত্বশীল উন্নয়ন সংগঠন এবং ইয়ুথ ভলান্টিয়ার আমরা যেটা করতে পারি, আমরা ওদের এই সকল শ্রমিক ভাইদের আমরা ওনাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে পারি, আমরা ওনাদের সক্ষমতা বাড়াতে পারি, আমরা ওনাদের দক্ষতা বাড়াতে পারি, আমরা ওনাদেরকে এম্পাওয়ার করতে পারি। আমরা কোনোভাবেই দাবি বাস্তবসম্মত হয় না এবং সেটি জোরালো হয় না। শ্রমিকদের কথা শ্রমিকরাই বলতে হবে, যার সমস্যা তাকেই বলতে হবে। কিন্তু আমরা যেটা বড় রকমের হেল্প করতে পারি, আমরা যারা যুব সংগঠকরা আছি, আমরা শ্রমিকদের সেই বলার জন্য, আওয়াজ তোলার জন্য তাদেরকে তৈরি করে দিতে পারি এবং সেটি খুব গঠনমূলক ভাবে এবং ইতিবাচক ভাবে। কারণ এখন আসলে আমাদের তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি, তো
তো সুতরাং শ্রমিকদের কথা বলার রাইটসটা তো দিতে হবে। শ্রমিকদের সেই গণতন্ত্রের প্র্যাকটিসটা যদি শ্রমিকদের মধ্যে আমরা বজায় রাখতে চাই, তাহলে শ্রমিকদেরকে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন করতে দিতে হবে, স্বাধীনভাবে তাদেরকে সংগঠন করতে দিতে হবে। তাদের যে সকল অধিকার, তারা কথা বলার অধিকার, তাদের মজুরির অধিকার, তাদের কর্মঘণ্টার অধিকার, তাদের শোভন পরিবেশের অধিকার, এগুলো আদায় করার জন্য তারা অবশ্যই আপনার নিজের কথাগুলো নিজেরাই বলতে হবে, এবং সেজন্য তাদের যে সকল ক্যাপাসিটি দরকার সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, এবং আমরা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে পারি। এবং তারা অনেক সময় শ্রমিক আপনার আশাহত হয়ে যায়, তারা আপনার আশাহত হয়েছে তার জীবন থেকে, আপনার সে জীবনটাকে সে একটা মেশিনের মতো মনে করে, সে জীবনকে মনে করে না যে সে নিজেকে আর মানুষ বলে মনে করে না, সে নিজেকে মনে করে যে একটা টুলস মনে করে। এই যে তাদের যে ফ্রাস্ট্রেশন, এই যে এটা একটা ফ্রাস্ট্রেশনেরই বহিঃপ্রকাশ, যে সে নিজেকে আর একটা মেশিনের পার্টস বলে মনে করতেছে নিজেকে। এই যে ফিলিংসটা যাতে তার মধ্যে তাকে মনুষ্যত্ব থেকে তাকে সরিয়ে না ফেলে, তার মানবিক গুণাবলীগুলো তার সরিয়ে না যায়। কারণ দেখেন, এই শ্রমিকটার কিন্তু পরিবার আছে, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার মা বাবা আছে। এখন সে যখন আপনার যন্ত্রের মতো আপনার সারাদিন 8 ঘন্টা থেকে 14 ঘন্টা কাজ করে, সে তো আর মানবিক গুণাবলীগুলো তার আর থাকে না। সেটি যাতে বজায় থাকে, সেজন্য তাকে আমরা আপনার শিক্ষামূলক বিনোদন কন্টেন্ট তাদের জন্য তৈরি করতে পারি, যেগুলোর মাধ্যমে ওরা ওদের মানসিক যেই আপনার সীমাবদ্ধতা সেটি কাটিয়ে উঠতে পারে। এটি ছাড়াও আমরা সরকারের যে সকল আপনার নীতি নির্ধারক মহোদয়রা রয়েছেন, তাদের যে নীতিমালা শ্রমিকদের অধিকার প্রদানে যে সকল নীতিমালা রয়েছে, যে সকল আইন রয়েছে, সে আইনগুলোতে অনেক সময় আপনার যুগের সাথে তাল মিলিয়ে অনেক সীমাবদ্ধতা তৈরি হয়ে যায়। যেমন লাস্ট যে শ্রম আইনের যে অ্যামেন্ডমেন্টটা করা হলো, এখানে আগের অ্যামেন্ডমেন্টে ছিল শ্রমিকদের ক্ষতিপূরণ হবে 1 লক্ষ টাকা। নতুন অ্যামেন্ডমেন্টে শ্রমিকদের ক্ষতিপূরণটা 2 লক্ষ টাকা করা হয়েছে। যদিও এটা আমরা আরো বেশি দাবি করে এসেছিলাম, কিন্তু এটা শ্রমিক মারা গেলে যে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে মালিক পক্ষ। তো এরকম একটি চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে শ্রম আইনে এরকম আপনার যুগের সাথে তাল মিলিয়ে আমরা আরো অনেকগুলো চেঞ্জ সামনে করতে পারি, এবং সেটার জন্য অবশ্যই যুব সংগঠকরা এবং আমাদের মধ্যে যারা যুব সংগঠনরা আছি, আমরা অবশ্যই সরকারের সাথে দেন দরবার করতে পারি শ্রমিকদের পক্ষে হয়ে, এবং সেটার মাধ্যমে সরকার তার যথাযথ ব্যবস্থা নিবে বলে আমরা মনে করি, যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। এবং এটি ছাড়া আমরা গবেষণা করতে পারি। এই যে কোভিডের পরে এবং কোভিড এই যে চলমান সময়, কোভিডের যে অতিমারি বলছি, এখন তো আর এটিকে মহামারী বলছি না, এখন আমরা এটাকে অতিমারি বলছি, এটা প্যান্ডেমিক। তো এই যে অতিমারি সময়ে আমরা দেখছি যে শ্রমিকরা আরো বেশি দারিদ্র হয়ে যাচ্ছে, আরো বেশি দরিদ্র হয়ে যাচ্ছে, আরো তাদের বেশি কষ্ট বাড়ছে, তাদের বঞ্চনা বাড়ছে। কেউ বলছে যে 1 কোটির বেশি শ্রমিক তাদের যে আগের যে ইনকাম ছিল তার চেয়ে অনেক বেশি নিচে নেমে গেছে। কেউ বলছে যে 80% শ্রমিক এখনো রিকভার করতে পারেনি। যদিও সরকার শিল্প কারখানা আপনার খোলা রেখেছে, কিন্তু তারপরও আগের যে লকডাউনের যে আপনার পিছিয়ে পড়া এবং বর্তমানে যে দেশের ইকোনমিক যে অবস্থা, সবগুলো জিনিসের খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি এবং জীবন জীবিকার দাম বৃদ্ধি, এই সকল কারণে আপনার শ্রমিকদের দারিদ্রতা অবশ্যই বেড়ে গেছে। এবং এটি বিভিন্ন গবেষণার মাধ্যমে এগুলো উঠে আসছে, এবং আমরা সেই গবেষণার ফাইন্ডিংস গুলোকে আপনার বেস হিসেবে নির্ধারণ করে আমরা সামনে করণীয় নির্ধারণ করতে পারি। এবং এই যে আমাদের যুব সংগঠনরা ওনারা এই যে ফাইন্ডিংস গুলো, শ্রমিকদের যে কষ্ট, তাদের যে আপনার অভাব অনটনের যে ত্রাহি অবস্থা, এগুলো বের করার জন্য আমাদের যুব ভাইরা ওনারা আমাদের সাথে কাজ করতে পারে এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। কারণ আমাদের তথ্যগুলো সরকারের দরকার, যাতে আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে, পলিসি নিয়ে, আইন সংশোধন নিয়ে দেন দরবার করব, তখন এই তথ্যগুলো আমাদের একটি অ্যাডভোকেসি টুল হিসেবে কাজে লাগবে। কারণ যে কোনো অ্যাডভোকেসি যখন আমরা করতে যাই, আপনি যদি নিজ থেকে আপনার চিন্তা করে বা একটা হাইপোথেসিস দাঁড় করিয়ে সরকারের সাথে দেন দরবার করেন, তাহলে সেটির ফলাফল আপনি ভালো পাবেন না। কিন্তু যদি আপনি সেটার আপনার তথ্য সমৃদ্ধ হয়, একটি গবেষণা থাকে, এবং সেই গবেষণায় যারা ভুক্তভোগী তাদের যদি একটা
ইতিবাচক সমর্থন থাকে, তাহলে সেটি নিয়ে আমরা আমাদের অ্যাডভোকেসির কাজটা করতে পারি আপনার যে কোনো আইন পরিবর্তনে বা নীতিমালা সংশোধনে। তো দেখা যাচ্ছে যে আপনার আমাদের এই যুব সংগঠকরা নানাভাবে আপনার সেই শ্রমিকদের আপনার তথ্য সরবরাহ থেকে শুরু করে, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে, তাদেরকে আপনার সচেতনতা বৃদ্ধি করা হতে শুরু করে, নানা রকমের জায়গায় আমরা ভূমিকা রাখতে পারি। যখন কোভিড শুরু হলো, আমরা আমাদের সংগঠন ইপসার পক্ষ থেকে আমরা বিভিন্ন শ্রমঘন এলাকায় আপনার ভলান্টিয়ারদেরকে কাজে লাগিয়ে আমরা শ্রমিকদেরকে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার সম্পর্কে আমরা শিখিয়েছি। এবং এটি কিন্তু একটা ইনোভেটিভ একটি অ্যাপ্রোচ। এটি কিন্তু আমাদের মতো যারা সংগঠন আছে তারাই করেছে, আমাদের মতো সংগঠনগুলোই করেছে, এবং করেছে তারা কাদেরকে দিয়ে? যুব ইয়ুথ গ্রুপকে দিয়ে। কারণ যখন লকডাউন চলে, যখন আপনার অতিমারীর যখন আপনার ভয়াবহ অবস্থা চলে, তখন দেখা যায় যে এই যুব সংগঠকরাই মাঠে ময়দানে আপনার অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, এবং ওনাদের এই সক্রিয়তার কারণে অনেকগুলো কাজ আমরা করতে পারছি, এবং ভবিষ্যতে আমাদের কর্ম পরিকল্পনায় যুবদেরকে ইনভলভ করে ওনাদের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আমাদের সবসময় থাকে এবং এটি থাকবে। এবং সেজন্যই এই যুবরাই কিন্তু আগামীতে নেতৃস্থানীয় অবস্থায় যাবে, এবং নেতৃস্থানীয় অবস্থায় গিয়ে তারা তাদের যে অভিজ্ঞতা আমাদের সাথে এখন অর্জন করছে, সেই অভিজ্ঞতার আলোকে তারা তাদের কাজ ঠিক করবে এবং সমাজে এবং সোসাইটিতে তারা কন্ট্রিবিউট করবে। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনার এই আজকে যে এই মহান মে দিবস, এই এবং কোভিড কালীন সময়ে এই মে দিবস আমরা পালিত করছি, এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো শ্রমিকদের অনেক অধিকার আদায় থেকে আমরা পিছিয়ে আছি, এবং যদিও সরকার শ্রমিকদের অধিকার প্রদানে আপনার বদ্ধপরিকর, কিন্তু নানা রকমের সীমাবদ্ধতার কারণে সেটি থেকে আমরা পিছিয়ে আছি। এবং আমরা আশা করছি যে সরকার বাহাদুর এই বিষয়গুলো নিয়ে আরো বেশি ভাববেন এবং আরো বেশি আপনার চিন্তা করবেন, যাতে আমরা আন্তর্জাতিক মান রক্ষা করে জাতীয় আইন কানুন আপনার মেনে চলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে যাতে আমরা পৌঁছাতে পারি, এবং আমরা যাতে এই মে দিবসের তাৎপর্যকে সঠিকভাবে সার্থক হিসাবে সেদিনই আমরা প্রতিষ্ঠা দিতে পারবো, যেদিন আমরা শ্রমিকদের তাদের প্রাপ্যটুকু, ন্যায্যটুকু আমরা বুঝিয়ে দিতে পারবো। কারণ আপনার এই শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে আপনার অর্থনীতি বাঁচবে। এই বিষয়টা আমাদের সবাই বুঝতে হবে। কারণ শ্রমিক যদি ঝুঁকিতে থাকে, শ্রমিক যদি সেই অতিমারির ঝুঁকিতে থাকে, অভাবের ঝুঁকিতে থাকে, নিরাপত্তার ঝুঁকিতে থাকে, শ্রমিক যদি মারা পড়ে, তাহলে কিন্তু আসলে সেটি কারোর জন্যই আপনার একটি ভালো রেজাল্ট বের করে আনবে না। কারণ যখন একজন শ্রমিক আহত বা নিহত হয়, তখন মালিকেরই খরচগুলো করতে হয়, সরকারের পক্ষ থেকেই নানা রকমের সাপোর্ট গুলো দিতে হয়, কিন্তু যেটা হয়তো সরকার বা সেটা সরকারও চায় না, এবং মালিক পক্ষ নিশ্চয় এই যে এক্সট্রা এডিশনাল যে তার কস্ট, এটা সেও নিশ্চয় চায় না। সেজন্য আমরা বলি যে আপনারা নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের সেফটি ফার্স্ট বিষয়টাকে মাথায় রাখতে হবে। শ্রমিকদের নিরাপত্তার জন্য সেটা যদি আপনার কনসালটেন্ট হায়ার করে আপনার ট্রেনিং প্রোভাইড করতে হয়, সেরকম অত্যাধুনিক ট্রেনিং তাদেরকে প্রোভাইড করতে হবে। আপনি যদি আপনার পণ্যের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফিক্স করতে পারেন, আপনি আপনার সেই পণ্যের তৈরিতে যে সকল শ্রমিক কাজে নিয়োজিত আছে, তাদেরকে কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিতে পারবেন না? এই প্রশ্নটি আমি সব জায়গায় করি, যে আপনার পণ্যের আপনি চাচ্ছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু আপনার শ্রমিক ভাইরা যারা আপনার ফ্যাক্টরিতে এই ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের পণ্যটা আপনার তৈরি করে দিচ্ছে, তারা কেন আপনার সেই স্ট্যান্ডার্ডে অধিকারগুলো ভোগ করবে না? তো এই কথাগুলো আসলে এগুলো আপনার মাইন্ডসেটের পরিবর্তনটা করতে হবে। আমরা যেহেতু এখন উন্নয়নশীল দেশে যাচ্ছি, আমাদের সবকিছুতেই আপনার এই মাইন্ডসেটটা রাখতে হবে। আমাদের প্রতিটা কাজে, প্রতিটা ফ্যাক্টরির প্রতিটা কমপ্লায়েন্স আপনার বাস্তবায়নে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমরা দেশ কোন দিকে যাচ্ছে, দেশের সরকারের ইন্টেনশন কোন দিকে, আমাদেরকেও সেই দিকে আপনার যেতে হবে। সেটি শ্রমিক ভাইদেরকেও বুঝতে হবে। অনেক সময় অনেক রকমের আমরা কথা শুনি যে শ্রমিক ভাইরা তারা নিরাপত্তা সরঞ্জাম পড়তে চায় না, গরম লাগে, তাদের অতিষ্ঠ লাগে, কিন্তু এটাতে হবে না। তাদেরকে আপনার সেই যথাযথ ট্রেনিং দিতে হবে, যাতে সে এগুলো ব্যবহার করে তার যে লাভ হচ্ছে,
তার যে সেফটি নিশ্চিত হচ্ছে এটা তাকে বোঝাতে হবে। সেটার জন্য শ্রমিক ভাইদের যেমন দায়িত্ব রয়েছে, মালিক পক্ষেরও দায়িত্ব রয়েছে। পাশাপাশি এই শ্রমিকগুলো যে আপনার 10 থেকে 14 ঘন্টা কাজ করছে, তার পরিবার কিভাবে চলবে, তারা বর্তমান দেশের অর্থনীতির অবস্থা অনুযায়ী, মুদ্রাস্ফীতির অবস্থা অনুযায়ী তার সেই যে ব্যয় নির্বাহ সে করতে পারছে কিনা সে বিষয়ে নজরদারি রাখতে হবে। এবং আমরা যারা কাজ করছি আমরা মাঠে ময়দানে সবসময় সক্রিয় থাকবো। সক্রিয় থেকে শ্রমিকদের দুঃখ কষ্ট বেদনা গুলো আমরা সবসময় আপনার সরকারকে জানাবো, মিডিয়াকে জানাবো, যাতে ওনারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে পারে। জি, ধন্যবাদ শাহিন ভাই। আমরা আবারও ধন্যবাদ যে আপনার খুব চমৎকার এবং খুব মূল্যবান কথাগুলো বলছিলেন যে আমরা যারা ইউথরা আছি সেখানে আমরা চাইলে আমাদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করতে পারি, আমরা চাইলে তথ্যের ডিসেমিনেশন আমরা কাজ করতে পারি, এবং আমরা মাঠ যে লেবার মার্কেট সেটাকে অ্যানালাইসিস করার জন্য বা ট্রেন্ডগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন রিসার্চ বা গবেষণার কাজ করে আমরা আমাদের বিভিন্ন সংগঠনকে সরকারি বা বেসরকারি আমরা সহযোগিতা করতে পারি। সর্বশেষ যে কথা বলেছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই, সেফটি ফার্স্ট। হ্যাঁ, আমরা আমাদের কর্ম পরিবেশে আমরা সবাই আজকে আমরা যে কোনো যে কর্মপরিবেশে কাজ করি না কেন আমরা অবশ্যই সেফটিটাকে মাথায় রাখবো, এবং যেখানে যে কর্মপরিবেশে কাজ করি তা সেখান থেকে সেফটি মেজার সেগুলো আমরা অবশ্যই আমরা পালন করবো। যার ফলে কি হবে, যেমন ব্যক্তিগতভাবে লাভবান হবো তেমনি লাভবান হবে আমার প্রতিষ্ঠান, লাভবান হবে আমার ফ্যামিলি, আলটিমেট লাভবান হবে আমার দেশ। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় অবশ্যই আমরা যারা পলিসি মেকাররা আছেন তারা অবশ্যই মাথায় রাখবে যে গ্লোবাল যে ট্রেন্ড, এখানে মানে ওই গ্লোবাল ট্রেন্ডের সাথে আমাদের শ্রমিককে কিভাবে আপডেট করা যায়, বা আমাদের কর্ম পরিবেশগুলো বা আমাদের ওয়ার্ক নেচারটাকে কিভাবে ডিজিটালাইজ করা যায়, আরো কিভাবে মডার্ন ইকুইপমেন্ট বেসড করানো যায়, যার ফলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং শ্রমিকদের নিরাপত্তা বাড়বে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে আমরা যারা এখানে আমাদের যারা যুবরা আছি আমরা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবো, এবং আমরা এই ধারণাগুলো নিজেরা আমরা আয়ত্ত করবো। পাশাপাশি আমাদের আশেপাশের যারা আমাদের ফেলোরা আছে, বন্ধুরা আছে বা আমার কলিগরা আছে তাদেরকে জিনিসগুলোকে আমরা জানাবো। তো আমি আবার ধন্যবাদ জানাই শাহিন ভাই। জি, একটা পয়েন্ট একটু বলতে চাই সবার জন্য যে আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে যদি কোনো রকমের শ্রমিকদের কোনো লঙ্ঘন আপনারা খেয়াল করেন বা কোনো শ্রমিক হতাহতের, সেটা যে কোনো ফ্যাক্টরি হোক, দয়া করে আমাদের হেড অফিসে আপনারা জানাবেন, আমাদের রিক্সার হেড অফিসে আপনারা বিষয়টা জানাবেন, যাতে আমাদের নির্দিষ্ট ইউনিটে আপনার খবরটা আসে। প্লাস আপনাদেরকে একটা ভালো খবর জানিয়ে রাখি, সরকারের একটি ফান্ড আছে, এটাকে বলে লেবার ওয়েলফেয়ার ফান্ড। হ্যাঁ, এটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে আছে এই ফান্ডটা। এখানে এই ফান্ডটা কিভাবে জেনারেট হয়, যতগুলো বড় বড় কর্পোরেট আছে তারা তাদের লাভের একটি ছোট্ট অংশ ওই ফান্ডে কন্ট্রিবিউট করে। যেমন গ্রামীণের একটা ছোট্ট অংশ মানে 100 কোটি টাকা, গ্রামীণের লাভের একটি ছোট্ট অংশ মানে হচ্ছে 100 কোটি টাকা। হ্যাঁ, সে হয়তো 100 কোটি টাকা করছে না প্রতি বছর, মিনিমাম গ্রামীণের মতো বড় বড় কর্পোরেটরা 20 থেকে 50 কোটি টাকা কন্ট্রিবিউট করছে ওই ফান্ডে। কিন্তু এই ফান্ডটা মানে আপনার অব্যবহৃত হিসেবে পড়ে আছে। এই ফান্ডটা কিন্তু শ্রমিকদের জন্যই। কোন কোন শ্রমিক জন্য? যে অসুস্থ শ্রমিক, আপনারা একটু রাখবেন, শ্রমিক 2, যদি বাচ্চারা উচ্চশিক্ষা বা সরকারি কোনো প্রতিষ্ঠানে আপনার পড়ালেখার জন্য টাকা না থাকে তাদের জন্য এক, আর দ্বিতীয় হচ্ছে ইমার্জেন্সি কোনো যদি ট্রিটমেন্ট লাগে কোনো শ্রমিকের, সেটা আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেই শ্রমিক ভাইকে সরকারের সেই ফান্ড থেকে আপনার 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা সহযোগিতা জোগাড় করে দিতে সক্ষম হব। আমি কি আমার কথাটা বুঝতে পেরেছি? জি ভাই, এই বিষয়টা একটু সবাই মাথায় রাখবেন। যে কোনো রকমের ভুক্তভোগী শ্রমিক, সে অসুস্থ শ্রমিক, তারপর বাচ্চাদের পড়ালেখা, এবং সে যদি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট লাগে, এই 3টা কারণে আমরা সরকারের সে ওয়েলফেয়ার ফান্ড থেকে টাকা নিতে পারবো, নির্দিষ্ট ফর্মে ফিল আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তথ্যগুলো সরবরাহ করে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সবাইকে করতে পারবো। আপনার কিছু শ্রমিক থাকলে যোগাযোগ করবেন। আচ্ছা, এটা কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে? আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বাকিটা তখন বলা যাবে। ধন্যবাদ শাহিন ভাই, আমার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন যে শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য একটি স্পেশাল ফান্ড আছে,
আমরা আমাদের আশেপাশে বা আমাদের পরিবার বা প্রতিবেশী যদি এই ধরনের কোনো সহযোগিতা লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে আমাদের হেড অফিসে যোগাযোগ করবেন। বিশেষ করে অসুস্থতা, সন্তানের লেখাপড়া এবং ইমার্জেন্সি পারপাসে, এই পারপাসে বাংলাদেশ সরকার স্পেশাল ফান্ড আছে যেখান থেকে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত একটা সাপোর্ট দেওয়া যায়। তো আমার মনে হয় এটা ভালো একটি সুযোগ, আজকের এই মিটিং এর একটা ভালো একটা আউটকাম যে আমরা এই অন্তত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। সো আমরা চাইবো যে এই যে সরকারের যে সুবিধাগুলো আছে এগুলাকে আমরা যাতে আমরা নিতে পারি, অ্যাভেল করতে পারি, এই জন্য আমাদেরকে জানতে হবে। সো আমার মনে হয় আজকের এই মিটিং এর মাধ্যমে আমরা এই জিনিসটাও জানলাম যে আমাদের কোনো শ্রমিক যদি কোনো আহত হয় বা তার যদি কোনো ধরনের ইমার্জেন্সি সাপোর্ট লাগে, অসুস্থ হয় বা তার সন্তানের জন্য লেখাপড়ার জন্য এই সাপোর্টটা আমরা পেতে পারি। ধন্যবাদ শাহিন ভাই আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা আজকের জি শাহিন ভাই কিছু বলবেন? ধন্যবাদ। জি ধন্যবাদ। উপস্থিত শ্রোতারা, আমাদের এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছে ইফসার যে লেবার মাইগ্রেশন ফেসবুক পেজে। আপনারা আমাদের ফেসবুক পেজে এসে কিন্তু মতামত এবং প্রশ্ন রাখতে পারেন। আমি দেখেছি যে দুজন আমাকে প্রশ্ন করা চাচ্ছিলেন, যেমন ইমরান এবং আরেকজন বলছিল ওনার প্রশ্ন আছে। হ্যাঁ, তো আমরা আপনাদের প্রশ্নগুলো হয়তো অ্যান্সার চলে আসছে, না হলে আমরা আমাদের আলোচনা শেষে আমরা আবার আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো আমি এখন আবার চলে যাব আবু তাহের ভাইয়ের কাছে। আবু তাহের ভাইয়ের কাছ থেকে আসার পর আমরা আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। জি তাহের ভাই। ধন্যবাদ আব্দুল সৌর ভাই এবং আমাদের সম্মানিত শাহিন ভাইকে। খুব সুন্দর করে শ্রম অভিবাসনের বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষাপটগুলো উনি তুলে ধরেছেন। আশা করি এগুলো আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে, শ্রমিকদের ভবিষ্যৎ তাদের মঙ্গল, তাদের কোনো উপকারার্থে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। ধন্যবাদ। আমি এখন আমাদের সেশনটা যেহেতু কয়েকটা ভাগে ভাগ করা আছে, আমি জানতে চাইবো হচ্ছে, যেহেতু আমাদের এখানে ডক্টর প্রবাল বড়ুয়া দাদা আছেন, আমরা অভিবাসন থেকে একটু ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট, যারা জলবায়ু পরিবর্তনের কারণে যারা বাস্তুহারা হয়েছেন, গৃহহীন হয়েছেন, তারা শহর এবং নগরে এসে কি ধরনের শ্রম কাজের সাথে জড়িত আছেন, এই বিষয়গুলো আমরা এখন জানবো। তো নয়ন দাস কে আছেন? নয়ন দাদা আছেন? নয়ন দা কে আছেন? ধন্যবাদ তাহের ভাই। আচ্ছা, আসলে আমি একটা কাজে বাইরে গেছিলাম, সেজন্য দুঃখিত, এখন আসছি। তো বিশ্ব আন্তর্জাতিক যে শ্রম দিবসের শুভেচ্ছা সবাইকে। বর্তমানে বিশ্বজুড়ে এবং বিশ্বজুড়ে একটি আলোচিত নাম হচ্ছে মানুষ আজকেও জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনগত যে সমস্যা সারা বিশ্বব্যাপী মানুষ ভোগ করছে। আমাদের বাংলাদেশও জলবায়ু পরিবর্তনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দেশ, কারণ জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জোয়ার ভাটা, উচ্চতা বৃদ্ধি, জলাবদ্ধতা, এই ধরনের প্রভাব আমরা সবসময় দেখতে পাই। এই যে কিছুদিন যাবৎ যে প্রচন্ড খরতাপ সারা বাংলাদেশ জুড়ে বয়ে চলেছে এবং তার প্রভাবে উপকূলীয় এলাকায় বিভিন্ন দেখেছি আমরা ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে গেছে। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে এখন পানির সংকট দেখা দিয়েছে। তো এই প্রাকৃতিক পানির সংকট দেখা দিয়েছে এবং যে উপকূলীয় বন্যা, ঘূর্ণিঝড় হচ্ছে, এখানে যে বাঁধের জোয়ারের পানির উচ্চতা প্লাবিত হচ্ছে এবং মানুষজন বিপুল হারে যে ভাঙনের কারণে উপকূলীয় এলাকায় প্রচুর ভাঙন হচ্ছে। কুতুবদিয়া, সন্দ্বীপ, বাঁশখালী, মহেশখালী বাংলা জায়গায় অতীতের তুলনায় ভাঙনের তীব্রতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা জানেন গত 2 দিন আগে আমরা 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে 30 বছর পূর্তি হয়ে গেছে। এই যে ঘূর্ণিঝড়ে যে তৎকালীন সময়ে প্রায় 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং 1.5 কোটি মানুষ চট্টগ্রামে বাস্তুচ্যুত হয়েছিল এবং তারই প্রভাব কিন্তু চট্টগ্রামে এখনো কাটিয়ে উঠতে পারেনি মানুষ। কারণ আমরা দেখেছি বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী বিভিন্ন জায়গায় এবং আনোয়ারায় এখনো অনেক জায়গায় ভাঙন অবস্থায় আছে, যেগুলো এখনো সংস্কার হয়নি। এই যে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তারা কোথায় যাচ্ছে? তো আমরা দেখেছি কুতুবদিয়া, মহেশখালীতে মানুষ কুতুবদিয়া পাড়াতে বসবাস করছে,
এবং এই কুতুবদিয়া অঞ্চল যে কক্সবাজার পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে যে কুতুবদিয়া পাড়া এবং আছে, বিপুল সংখ্যক মানুষ ওখানে এসে শুটকি পল্লীতে শুটকির সাথে জড়িত হয়ে পড়ে। যে বর্তমানে যে কুতুবদিয়ার যে কক্সবাজারে ছটা এবং খুশপুর এসব জায়গায় শুটকি এবং অন্যান্য শিল্প চলছে। ফিশারম্যানের সংখ্যা বেড়েছে এবং বোট মিস্ত্রি বেড়েছে। এই কুতুবদিয়ার মানুষই ওখান থেকে এসে এই ধরনের শ্রমজীব কাজে নিয়োজিত হয় এবং তারা মূলত মাছ ধরার কাজে বেশি ব্যস্ত ছিল। আর যে বাঁশখালী কক্সবাজার চিটাগং অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। চট্টগ্রামে আমরা দেখা যাচ্ছে প্রায় 3000 বস্তি আছে। বিভিন্ন বস্তি নামে সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত হয়ে আছে প্রায় 3000 মতো বস্তি। আমরা কিছুদিন আগে একটা জরিপ চালিয়েছিলাম নগর আরবানাইজেশনের, সেখানে আমরা ইপসার পক্ষ থেকে যে জরিপ কাজে দেখতে গিয়ে দেখেছি বাকরিয়া, তারপর পতেঙ্গা, লালখান বাজার এবং বিভিন্ন জায়গায় এসব প্রায় 3000 বস্তি গড়ে উঠেছে। এবং এই বস্তিতে বেশিরভাগ মানুষ হয় রিক্সা চালনা, দিনমজুর, তারপর বিভিন্ন শ্রম নির্ভর কাজে জড়িত হয়ে পড়ে। এবং উপকূলীয় পতেঙ্গা হারিশহরের মানুষ যে বাস্তুচ্যুত মানুষরা মূলত আগের পেশাতেই মৎস্যজীবী কাজে মৎস্য পেশায় নিয়োজিত হয়। এই মৎস্য পেশার মানুষ যেখানে আবার সেখানে এই বাস্তুচ্যুত মানুষরা যেখানে থাকে এখানে আবার সব বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে তারা আবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলছে যদি আমাদের এই জায়গায় আমরা থাকছি অনেকদিন ধরে, 91 সালে ঘূর্ণিঝড়ের পরে পতেঙ্গা অঞ্চলে, আবার যদি আমরা বাস্তুচ্যুত হয়ে যাই তাহলে আমরা কোথায় যাব? এভাবে আবার এই যে পাকুড়ি অঞ্চলে বাস্তুহারা কলোনি আছে, ভেড়ামারা কলোনি, অনেকগুলো কলোনি আছে যেখানে অনেকদিন ধরে তাদের শিক্ষা, তাদের পানি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করেছে। এখন আবার বাকরিয়া অঞ্চলে যে কালুরঘাট থেকে আমরা দেখেছি নতুন ব্রিজ পর্যন্ত আবার একটা মেরিন ড্রাইভ একটা রোড হচ্ছে, সেখানেও কাজের ফলে অনেক মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। এভাবে যখন বাস্তুচ্যুত মানুষরা তারা চট্টগ্রাম শহরে বসবাস করে বা কক্সবাজার, আবার ক্রমশ তাদের বাস্তুচ্যুত হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে বাস্তুচ্যুত হয়, অর্থাৎ তারা এখানে সব বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। ক্রমাগত তাদের একটা নির্দিষ্ট হ্যাঁ তারা যে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে, তারা যে বিভিন্ন ধরনের অধিকার পানির সুবিধা আমরা দেখেছি বাকরিয়া বিভিন্ন জায়গায় তারা ড্রিঙ্কিং ওয়াটারের উপর নির্ভর করে নদীর যে কর্ণফুলী নদী কখন জোয়ার আসবে, তাদের লঞ্চে করে পানি বোটে করে পানি আসবে, সেই পানি তারা ট্যাঙ্ক করে কিনবে। অর্থাৎ সেখানেও তারা বিভিন্ন ধরনের প্রকৃতির উপর নির্ভর করে। আবার যখন ঝড় বৃষ্টি হয় সেখানে তারা পানি অনেকদিন ধরে 2-3 দিন ধরে পানি পায় না। তো এইভাবে তারপর দেখেছি তারা উপকূলীয় যখন তারা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এই বাকরি হঠাৎ আকস্মিক ভাবে মৃত্যুবরণ করে, যেহেতু তারা এলাকার বাসিন্দা নয়, তাদের দাফনে বা বিভিন্ন সমস্যা, তাদেরকে আবার সেই বাসখালীতে ফিরে যেতে হয়। আবার সেখানে স্থানীয় মানুষরা বলে যে এরা তো এখান থেকে চলে গেছে, এখানে তাদের কিছু নাই। এভাবে অর্থাৎ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই বর্তমানে আমরা ইপসা 2011 সাল থেকে জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার সমস্যা নিয়ে আমরা কাজ করছিলাম। দীর্ঘদিন পর 2021 সালে বাংলাদেশ সরকার জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার, ন্যায্যতা এবং বিষয়ে একটা পরিকল্পনা স্ট্র্যাটেজি করেছে। এখানে বাস্তুচ্যুত মানুষের, স্থানচ্যুত মানুষের বিভিন্ন ধরনের অধিকারের কথা বলা আছে। যদি এসব অধিকার বাস্তবায়িত হয় তবে স্থানচ্যুত মানুষেরা, জলবায়ু স্থানচ্যুত মানুষেরা তাদের শ্রমের অধিকার, তাদের পুনর্বাসনের অধিকার নিশ্চিত হবে। তা আমরা যে সবুজ ভাইয়ের যে
নিরাপদ মাইগ্রেশনের কথা বলছেন। এই যে বিশেষ করে যে বাস্তুচ্যুত মানুষরা তাদের বাস্তুচ্যুত হয়ে চট্টগ্রাম, কুতুব, কক্সবাজার বিভিন্ন জায়গায় বসবাস করে, মূলত তারা বিভিন্ন ধরনের অবৈধ পন্থা বেছে নেয়। যেমন হয় রোহিঙ্গারা যে মালয়েশিয়া চলে যাচ্ছে বোটে করে, সেখানে কিন্তু অনেক স্থানীয় মানুষও অনেক দিন ধরে যাতায়াত করছে, সেই বোটে করে মাইগ্রেশনের পথ তারা বেছে নেয়। কারণ তাদের নিরুপায় হয়ে তারা বাধ্য হয়ে সেই রুটে সমুদ্র পথে মালয়েশিয়া, থাইল্যান্ড যেতে বাধ্য হচ্ছে। কারণ তারা জানে যে এই পথে গেলে তাদের তো কিছু করে, তাদের কোনো স্থান নেই, তাদের নিজস্ব বাসস্থান নেই, জমি নেই, তাই তারা নিরুপায় হয়ে এখানে বসবাস করে। আমরা যে বলি মালয়েশিয়া অনেক মানুষ, বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া যায়, সেখানে আসলে রোহিঙ্গা ছাড়াও বাংলাদেশের মানুষও আছেন যারা মাইগ্রেটেড হয়ে বাংলাদেশে এখানে ডিসপ্লেস হচ্ছে, ওখানে মাইগ্রেশন হচ্ছে। এই ধরনের বিভিন্ন জায়গায় ইউরোপীয় বিভিন্ন অবৈধ পন্থা বেছে নিয়ে ভূমধ্য সাগরে বা বিভিন্ন পথে তারা অকাল মৃত্যুর শিকার হয়। তো আমি বলছি, যদি আমরা সেই জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সরকারের যে অভিবাসন, সরকারের যে অভিযোজন নীতি, অভিযোজন পরিকল্পনা, সেটা যদি গ্রহণ করা যায় এবং টেকসই বেড়িবাঁধের কথা আমরা বলি, বাংলাদেশ সরকারের যে উন্নয়ন পরিকল্পনাতে, সেই উন্নয়ন পরিকল্পনা যদি টেকসই বেড়িবাঁধ যদি সত্যিকার ভাবে করা যেত, তাহলে নদী ভাঙনের কথা শোনা যেত না, তারপর ঘূর্ণিঝড়ে মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা শোনা যেত। যদি আমরা সব ধরনের কাজ করতে পারি, প্রতিরোধ, অভিযোজন, মিটিগেশন, এবং তাহলেই মানুষ বাস্তুচ্যুত হবে না, অবৈধ মাইগ্রেশনের পথ বেছে নিবে না, এবং শহরে বাংলাদেশ টেকসই যে নগরায়ন সেটাও নিশ্চিত হবে। ধন্যবাদ সবাই। শুভ ভাই, ধন্যবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রবল দাকে। উনি চমৎকার করে বলছিলেন যে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন জনিত কারণের যে ফ্যাক্টরস গুলো রয়েছে, এবং আমরা এগুলো সবাই জানি আসলে যে বাংলাদেশ যেহেতু ভৌগোলিক অবস্থানগত কারণে একটি জলবায়ুর ঝুঁকিপূর্ণ এলাকা, এবং সেখানের যে আমাদের যে ক্লাইমেটিক যে ফ্যাক্টর গুলো রয়েছে, যেমন জলোচ্ছ্বাস বা টাইডাল সার্জ, আবার রয়েছে নদী ভাঙ্গন, আবার রয়েছে খরা, ল্যান্ডস্লাইড, এসব কারণে কিন্তু প্রতিনিয়ত আমাদের মানুষগুলা কি হচ্ছে, তার অরিজিন থেকে সে ডিসপ্লেস হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি গবেষণায় দেখা যায় কি, আমরা হয়তো সবাই জানি বাংলাদেশের প্রতি 7 জনে 1 জন কিন্তু বাস্তুচ্যুত হচ্ছে, এবং ধরা হয় যে 2050 সাল নাগাদ প্রায় 18 মিলিয়ন মানুষ কিন্তু ডিসপ্লেস পিপল হবে বাংলাদেশে। এবং বিশেষ করে যে মানুষগুলো আসলে কোথায় যাচ্ছে, মানুষগুলো যাচ্ছে মূলত ঢাকা অথবা চট্টগ্রামের মতো জায়গাগুলোতে ডিসপ্লেস হয়ে যাচ্ছে, যেখানে ওদের উন্নত জীবন এবং জীবিকা রয়েছে। এবং প্রবলদাস খুব চমৎকার করে বলছিলেন যে এই যে অনেক ক্ষেত্রে তারা ঢাকা বা চট্টগ্রামে তার জীবিকা জন্য আছে, অনেক ক্ষেত্রে তারা হিউম্যান ট্রাফিকিং এর বা ইলিগাল মাইগ্রেশনের শিকার হচ্ছে। আমরা দেখেছি যে এই সমস্ত লোকগুলাই কিন্তু যারা ডিসপ্লেস পিপল, তারাই কিন্তু একটা টাইমে গিয়ে আবার কি হচ্ছে, ট্রাফিকিং এর শিকার হচ্ছে। তো আমার মনে হয় আমরা আরো অনেক দেখে যাচ্ছি ডিসপ্লেস পিপল রাইটস গুলা কিন্তু অনেক সময় কি হয় না, মানে প্রতিষ্ঠিত হয় না বা পালন হয় না। আমরা দেখি যারা ডিসপ্লেস হয়েছে একটা তার যে অরিজিন থেকে ডিসপ্লেস হয়ে যখন একটা ডেস্টিনেশনে যায়, অনেক ক্ষেত্রে সে এখানে ভোটার রাইটস পায় না, সে সেখানে যে সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে সেবা প্রতিষ্ঠানে সেবা পায় না, অনেক ক্ষেত্রে সে একটা স্কুলে কিন্তু ভর্তি হতে পারে না, অনেক ক্ষেত্রে সে তার যে বেসিক যে ফেসিলিটিস গুলো, তার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, তথ্য অধিকার, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় সে বঞ্চিত হয়। এগুলা কিন্তু তার মানবাধিকারকে কি লঙ্ঘন করছে। এর জন্য প্রবলদা চমৎকার করে বলছিলেন যে বাংলাদেশ সরকারের একটি স্পেশাল পলিসি আছে, নীতিমালা আছে, এই ধরনের যারা ডিসপ্লেসমেন্ট পিপল তাদেরকে আমরা কিভাবে তাদের রাইটস গুলোকে এনশিওর করতে পারি বা তাদের কিভাবে আমরা মেইন স্ট্রিমে আনতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করার মানে ব্যাপক সুযোগ এবং দরকার রয়েছে। তাছাড়া আমরা জানেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম বিভাগ একটি, বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার, এটা একেবারে ক্লাইমেটিক হটস্পট এরিয়া। এখানে প্রতিনিয়ত মানুষ কিন্তু পরিবেশ ক্লাইমেটিক ডিসপ্লেসমেন্ট বা ক্লাইমেটিক রিজনে কিন্তু ওরা কি হচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। যেমন আমাদের রাঙ্গুনিও কিন্তু একটি ক্লাইমেটিক ডিসপ্লেস রিজন, কারণ এখানে যে কর্ণফুলী নদী আছে, সে নদী ভাঙ্গার কারণে কিন্তু অনেক লোক কিন্তু ডিসপ্লেস হচ্ছে। আমাদের সন্দ্বীপ আছে, সন্দ্বীপে কিন্তু প্রতিনিয়ত চর যাচ্ছে, চর ভাঙছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ
ডিসপ্লেস হচ্ছে। আবার আমরা যদি আমাদের কুতুবদিয়ার কথা বলি, আমরা কক্সবাজারের কথা বলি, আমরা মহেশখালীর কথা বলি, সবগুলো কিন্তু কি হচ্ছে ক্লাইমেটিক হটস্পট রিজন। সো এখানে কিন্তু এই যে ক্লাইমেট ডিসপল পিপলদের রাইটস নিয়ে কাজ করা কিন্তু আমাদের এখনই চূড়ান্ত সময়। তাছাড়া আপনারা জানেন যে বর্তমান যে বৈশ্বিক বিষয়, বর্তমানে যে আমেরিকার যে প্রধান জো বাইডেন, উনি কিন্তু সেই ইউএনএফসিসি ফ্রেমওয়ার্ক সেখানে তিনি আবার ফিরে আসছে, এবং পুরো বিশ্ব কিন্তু ভাবছে যে ক্লাইমেটের ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে যেমন কাজ করার প্রয়োজন রয়েছে, তেমনি আমরা যারা যুবরা আছি তাদেরকে নিয়ে এই বিষয় নিয়ে ব্যাপক কাজ করার প্রয়োজন। কারণ আমরা এই বিষয়ে যদি আমরা মানে ইনফর্ম না হই, আমরা যদি এই বিষয়ে সচেতন না হই, তাহলে কিন্তু আমরা জলবায়ু যে পরিবর্তনের যে ক্ষতিগুলা, জলবায়ু পরিবর্তন কিন্তু ঘটবে, এখানে কিন্তু এটা ন্যাচারাল কজেস, কিন্তু এগুলাকে অনেক সময় ম্যানমেড এর যে ফ্যাক্টরস গুলা এগুলাকে ইনস্টিগেট করে। তার কারণে কি হচ্ছে, খুব দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটতেছে, সি লেভেল রাইজ ঘটতেছে, আবহাওয়ার একটা অস্বাভাবিক ব্যবহার, যেমন আমরা দেখি যে গত কয়েকদিন অস্বাভাবিক গরম। হ্যাঁ, এই যে আমরা দেখি যে আমাদের স্যালানাইজেশন, যে আমাদের প্রান্তিক যে উপকূলীয় এলাকাগুলোতে কি হচ্ছে স্যালিনিটি ইনক্লুশন ঘটতেছে, যার জন্য কি হচ্ছে এখানে যে একুয়াটিক যে এনভায়রনমেন্ট, আমাদের যে ফ্রেশ ওয়াটার যে একুয়াকালচার, আমাদের যে এগ্রিকালচার, সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতি হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় ইট ইজ আ প্রপার টাইম টু থিঙ্ক যে ক্লাইমেটিক যে চেঞ্জের কারণে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেখানে আমরা ইউথরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, সেখানে ইউথরা কিভাবে নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে সেগুলোকে ওভারকাম করতে পারে, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। আপনার সঙ্গে খুশি হবেন যে আমাদের এখানে শোভন চৌধুরী আছে, সে এখন একটু ভালো একটি প্রোগ্রাম দেখছে যে ব্রিটিশ কাউন্সিলের অ্যাক্টিভ সিটিজেন ডিজিটাল মডেল, যেখানে আমরা কি করছি, ইউথদেরকে আমরা ক্লাইমেটিক অ্যাকশনে আমরা ট্রেনিং দিচ্ছি, এবং তারা ট্রেনিং পেয়ে এখন তারা ক্লাইমেট চেঞ্জকে ওরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারে, বা ক্লাইমেটিক চেঞ্জের জন্য যেসব ফ্যাক্টরস গুলো দায়ী সেগুলোকে কিভাবে আমরা স্টপ করতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমরা হয়তো সুমনের কাছ থেকে আমরা একটু অল্প পরিসরে কথা শুনবো। তো আমি দুঃখিত তাহির ভাই, আমি আপনার অনুমতি ছাড়া অনেকগুলো কথা বলে ফেলেছি, আমি হয়তো শেষের দিকে আরেকটু কথা বলবো, আমি আবার চলে যাচ্ছি আপনার কাছে। আমরা মিটিংটা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা হয়তো আর 10 মিনিটের মধ্যে জিনিসটা শেষ করার চেষ্টা করবো। তাহির ভাই প্লিজ, ওভার টু ইউ। ধন্যবাদ সৌর ভাই। আসলে অনেক আমরা যারা যুব সমাজ আছি, আমরা অনেক কিছু আসলে তথ্য আমরা পেলাম আমাদের বিভিন্ন জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো সেই বাস্তব কয়েকটা গল্প নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছিলাম। তো তার ধারাবাহিকতা নয়ন দাস কি আছেন, একটু ওনার গল্পটা আমরা শুনতে যাচ্ছি। হ্যাঁ আছি ভাইয়া। হ্যাঁ, নয়ন দাস, আপনি তো আপনার বাড়ি আমি যতটুকু জানি কুতুবদিয়া বা মহেশখালী এই অঞ্চলে, আপনারা বর্তমানে হ্যাঁ, এখন কক্সবাজার শহরে বসবাস করছেন। তো আপনি হ্যাঁ, হচ্ছেন একজন প্রত্যক্ষ ভুক্তভোগী। তা আপনার যে হ্যাঁ, অবশ্যই। ছোটবেলার স্মৃতি, সেই স্মৃতিগুলো নিয়ে আপনারা কিভাবে দিন যাপন করতেন, পাশাপাশি বর্তমানে কক্সবাজার শহরে এসে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন, সেটা সামাজিক, সেটা রাজনৈতিক, সেটা অর্থনৈতিক, আপনার দৃষ্টিকোণ থেকে যদি, বা আপনার প্রতিবেশীরা কিভাবে ডিল করছে, তারাও এই ধরনের বাস্তুহারা বা গৃহহীনের শিকার, তাদের যদি একটু আপনাদের সামাজিক অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতে সংক্ষেপ সময়ে। নয়ন দাস। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, উপস্থিত প্রিয় সব্বর ভাই এবং প্রিয় তাহের ভাই, ইফতার পক্ষ থেকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে শুভ দুপুর এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছি আমি মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কথা। তখন কিন্তু আমার জন্ম হয় নাই, আমি আমার বাবা মায়ের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে যা শুনে আসছি, আর আমার বয়সে আমি যতটুকু ঘূর্ণিঝড় মোকাবেলা করছি বা আমরা যতটুকু কষ্ট পাচ্ছি, এগুলো নিয়ে আমি আপনাদের সংক্ষেপে কিছু বলতে চাচ্ছি। তো আমরা যেহেতু বাস্তুহারা হয়ে কক্সবাজার চলে আসলাম, আমার জন্ম হয়েছে 1996-তে। তখন একটা ঘূর্ণিঝড় হয়েছিল 1996 সনে। তখন আমি ছোট, আমার অত কিছু মনে ছিল না। 97 একটা হয়েছিল, তখন ছিল অনেক বাতাস, কিন্তু পানি উঠে নাই, এমন বাতাস ছিল যা সুলচিরা বলা যায় না। এরপরে দেখছি 2007 সালে সিডর, আইলা, তারপরে রোয়ানু, এ সমস্ত ঘূর্ণিঝড় আমাদের কুতুবদিয়া, মহেশখালী, এই যে মংনামা, কক্সবাজারের এদিকে সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া, যে সমস্ত জায়গাগুলো আছে, এগুলি অনেক ব্যাপক ক্ষয়ক্ষত হয়েছে। আর এমন অবস্থা ছিল আমাদের কুতুবদিয়াতে যে সিগন্যাল দিলে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে আমাদের রাত্রে ঘরে থাকা যাইতো না। যেখানে আছে সাইক্লোন, যেখানে আছে সরকারি বাসভবন, বিল্ডিং, ওইখানে চলে যেতে হতো। এমন দুর্ভোগ অবস্থা ছিল, যাতে আমরা কোনোভাবে
কালবৈশাখী ঝড়ের সময় বা বর্ষাকালের সময় আমরা ঠিক মতো খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, এই অবস্থা। তো আগের কুতুবদিয়া কিন্তু এখন সেই কুতুবদিয়া নেই। আগে অনেক বৃহত্তর কুতুবদিয়া ছিল, এখন মাত্র 27 কিলোমিটার কুতুবদিয়া অনেক জলবায়ুর পরিবেশের কারণে ভেঙে গেছে। এরপরে ভেঙে যাওয়ার পরে আমাদের এখনো কুতুবদিয়ার চারপাশে বেড়ে না থাকায় আমাদের নয়ন দাস, কুতুবদিয়ার আমি আপনার কাছে একটু জানতে চাইবো, মানে এই যে বৃহত্তর কুতুবদিয়ার কথা বলছেন, সেই বৃহত্তর কুতুবদিয়াটা কতটুকু ছিল, বা বর্তমান 27 কিলোমিটার বলছেন, একটু বলতে পারবেন? হ্যাঁ, তখন ছিল 50-এর অধিক ছিল, আরো 50 কিলোমিটার অধিক আচ্ছা, ছিল। এখন এখন আছে 76 মাত্র কিলোমিটার ছিল, 27 কিলোমিটার। 1991 সালে ছিল 76 কিলোমিটার। হ্যাঁ দাদা, ঠিকই বলছো, হয়তো আমার 96, ঠিক মতো 76 জানি না। কিলোমিটার। হুম। হ্যাঁ হ্যাঁ দাদা, হয়তো জানা এখন থাকবে, মনে হয় আমার ঠিক এখন মতো জানি না। 45 কিলোমিটার। নয়ন দাস, আপনার হয়তো এরকম অনেক গল্প আছে। নয়ন দাস কি আমাদের সাথে আছেন? হ্যাঁ আসবে। হ্যাঁ, আপনি এরকম গল্প তো আসলে অনেকক্ষণ সময় যাবে। আপনি হ্যাঁ আপনি বা আপনার প্রতিবেশী যারা কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন বর্তমানে, এই যে শহরে এসে, নগরে এসে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন, সেগুলো একটু যদি বলতেন, ভাই, বা আত্মীয়রা ওনার আপনারা যদি, আত্মীয়রা কি ওখানে আছেন কিনা, ওনার কোনো হ্যাঁ, আত্মীয় ওখানে আছেন কিনা, তাদের সাথে আপনারা কি যদি হ্যাঁ আমার আত্মীয়। শ্রমিক হিসেবে, নয়ন দাস আমি যদি একটু ক্লিয়ার করি, আপনারা যদি শ্রমিক হিসেবে, আজকে যেহেতু আন্তর্জাতিক শ্রম দিবস, আপনারা শ্রমিক হিসেবে হ্যাঁ কোনো হ্যাঁ, ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন কিনা নগরে অথবা শহরে, এগুলো যদি একটু সংক্ষেপে আলোচনা করেন। আহ বৈষম্য শিকার বলতে আমরা তো যেহেতু ইপসের সাথে জড়িত আছি, আমরা তো ইপসের নিয়ম শৃঙ্খলা, ইপসের রুল মেনে আছি। এখানে এই মুহূর্তে এই অবস্থা, আমি তো ইপসার থেকে কোনো ধরনের বৈষম্যমূলক কিছু পাচ্ছি না। তবে অন্য অন্য লেভেলে যারা দেখছি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন কারখানা ফ্যাক্টরি যারা করছে, তারা কিন্তু হ্যাঁ অবশ্যই বৈষম্যমূলক তারা কিছু পাচ্ছে, কারণ তারা ঠিক মতো স্যালারি পায় না, ঠিক মতো যাদের 8 ঘন্টা ডিউটি তারা 12 ঘন্টা ডিউটি করায়। না, এ আপনাকে ধরনের ওই অনেক বৈষম্যের কথা না, বলেনি, আমাকে নয়ন বলেছেন দাস আমি হ্যাঁ, জি জি দাদা, কুতুবদিয়া মানুষ যখন এখানে কক্সবাজার শহরে যখন প্রথম আসছে তখন কি বৈষম্য হয়েছে আপনি শুনেছেন, বা কুতুবদিয়ার মানুষ হিসেবে? হ্যাঁ 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 প্রথম হ্যাঁ দিকে শুনেছি। তখন ওরা হ্যাঁ বাস্তুহারা ছিল। তখন এখানে এসে ওরা মাথা গুঁজার মতো ঠাই ছিল না। তখন ওরা সরকারি কতগুলো হাট জায়গা, বাইরে দেশের যেগুলো জায়গা ছিল, এখানে মোটামুটি উচ্চস্তরে হাত ধরে ওরা কোন রকম বসবাস করছে। এখনো অনেক আছে, আমাদের যে কক্সবাজার কুতুবদিয়া পাড়া নামে একটা পাড়া আছে, এখানে এখনো আছে যারা এখনো বাসা ভাড়াটি আছে। তারপর আমাদের মহেশখালী কুতুবদিয়ার অনেক মানুষ তো এখন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে এদিকে বসবাস করছে, যাদের এখনো নিজস্ব মাতৃভূমি নেই। এরকম অনেক আছে, আমার নিজ আত্মীয় স্বজন অনেক আছে যে যে ভূমিহারা। দাদা হ্যাঁ, আচ্ছা, আমরা নয়ন দাসের গল্পটা শুনলাম। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন ফারুক আহমদ। ফারুক ভাই, আপনি তো সরাসরি মহেশখালী কুতুবদিয়াতে কাজ করেন। ফারুক ভাই কি আমাদের সাথে আছেন? ফারুক ভাই, আপনি যদি একটু আনমিউট করতেন, সরি মিউট করতেন, আপনার একটা আনমিউট আছে। ফারুক ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফারুক ভাই হয়তো কোনো টেকনিক্যাল কারণে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমাদের মহেশখালী থেকে আমানুল করিম ভাই নামে একজন জয়েন করেছেন। আমানুল করিম ভাই আছেন? আমানুল করিম, একটু মাইকটা মিউট করে কথা বলতে হবে। আমানুল করিম ভাই আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ, জি জি জি, আপনি একটু পরিচয়টা দিয়ে আপনি কি দেখতে পাচ্ছেন বর্তমানে, এই যে মহেশখালী কুতুবদিয়ার ওভারঅল, আপনি কি সে এলাকার বাসিন্দা? একটু পরিচয়টা দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি আমানুল করিম বলছিলাম। হ্যাঁ, জি জি জি, বলুন। আমি মহেশখালীতে থাকি। আমাদের এখানে এলাকা হচ্ছে, মনে করেন, সাগর পার ভেঙে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কিছু পোশাক বাড়ি, ছোট ছোট বাড়ি করে দিচ্ছে, এই সরকারের কিছু প্রণোদনা দিচ্ছে। তো মানুষ এই ঘর বাড়ি ভেঙে লুটপাট হয়ে গেছে, নদী ভাঙ্গন করে মানুষ অসহায় দরিদ্রের মধ্যে রয়ে গেছে। মানে তারা সরকারের আর্থিক সহায়তা, বিভিন্ন অর্গানাইজেশনের, মানে শিক্ষার দিক দিয়ে বা
মানুষের জীবন মাত্রার দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল। আমানুল করিম ভাই, আমি যদি আপনার কাছে একটু নির্দিষ্ট করে বলতে চাই যে যখন একটা পরিবার বা একটা মানুষ যখন বাস্তুহারা হয়, ঘর বাড়ি চলে যায়, তারা তখন কি অভিজ্ঞতার সম্মুখীন হয়, একটু যদি সংক্ষেপে বলতেন। মানুষ একটা ঘর বাড়ি হওয়ার পর হারার পরে মানুষ এক দিক দিয়ে যখন অন্য একটা স্থানে যায়, তখন ওদের নিজস্ব বলতে গেলে কোনো বাড়ি থাকে না। তাদের ওদের কোনো আর্থিক বা কোনো কিছু করতে গেলে, অন্যজনের কাছে কাজ করতে গেলে ওরা 500 টাকার মধ্যে দিবে, যে বলছে 200 টাকা দিব, কাজ করবেন এই বলে। তারপর ওদের ঘর নাই, বাড়ি নেই, কেউ ওদেরকে মানে দায়িত্বশীল মনে করে না, দিন মজুরি কাজ করে, ওদেরকে কেউ সাপোর্ট করে না, এই অবস্থা আর কি। ধন্যবাদ। একটা খুব সুন্দর তথ্য বললাম আমরা, যেহেতু আজকে আন্তর্জাতিক শ্রম দিবস, এখানেও শ্রমিকদেরকে ব্যাপকভাবে বৈষম্য করা হচ্ছে ক্লাইমেট ডিসপ্লেসমেন্টের কারণে। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আপনি তো এটা হচ্ছে একটা অর্থনৈতিক মানে ফ্যাক্টর। কোন সামাজিক ভাবে বৈষম্যের শিকার হন কিনা, সামাজিক ভাবে বা ধরেন কোনো রাজনৈতিক ভাবে এই ধরনের কোনো কথাবার্তা বা কোনো বৈষম্যের কথা শিকার হন কিনা আপনারা? হ্যাঁ, শিক্ষার দিক দিয়ে পিছনে ছিল আগে, তখন শিশুরা শিক্ষা অর্জন করতে বা শিক্ষার জন্য কোথাও স্কুল বা লার্নিং সেন্টার এরকম কোনো ছিল না। এখন তো মোটামুটি হয়ে গেছে। যখন ঘর বাড়ির মানুষ যখন ভেঙে গেছিল, তখন ছিল না, তখন মানুষের শিক্ষার দিক দিয়ে, সামাজিক সচ্ছলতার দিক আমানুল দিয়ে। করিম ভাই, আমি যদি আপনার কাছে একটু নির্দিষ্টভাবে জানতে চাই, যখন আপনারা কোনো বাস্তু গৃহহীন হয়ে পড়েন, তো অন্য যেখানে যান সেখানে কি সমাজকে আপনাদের খুব সহজভাবে কি মানে গ্রহণ করে? বুঝেন, একটু বড় করলে একটু রিপিট করলে ভালো হ্যাঁ, হয়। আপনারা যখন কোনো পরিবার যখন গৃহহীন হয়ে পড়ে, তখন অন্য সমাজে বা অন্য যেখানে যান সেখানকার মানুষ কি খুব সহজে কি গ্রহণ করে? না, সহজে গ্রহণ করে না। মানে প্রথমে গিয়ে তাও ওদের সাথে মিলেমিশে করতে হয়, থাকতে হয়, বসতে হয়, চলতে হয়। তারপর ওরা মানে বুঝতে পারে যে মানুষটা কিরকম, আসলে ওরা কেন দিশা হারিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে আসছে। তো মানে ওদের ঘর বাড়ি বা আর্থিক সচ্ছলতা আছে কিনা, বা ওদের ফ্যামিলি সোয়াইজ কিরকম, এগুলো তাহের ভাই, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, জি আমরা জি জি, বুঝতে পারছি। আমাদের সময়ে স্বল্পতা আছে। আমি যদি আপনি যদি একটা ফ্লোর দেন, আমি একটা কথা বলতে পারছিলাম। অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ তাহের ভাই। আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খুব চমৎকার আলোচনা হচ্ছিল। আবার আমার মনে হয় আমরা এভাবে আলোচনা করলে অনেক ঘন্টাখানিক আলোচনা করা যাবে, যেহেতু রোজার দিন আমরা অনেকে রোজা রেখেছি। সো আমরা কথা বেশি দীর্ঘ করবো না। আমি জাস্ট শর্টলি আমরা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন জনিত কারণে এই সমস্ত ক্ষতিগ্রস্ত সৌর ভাই, একটু আপনার মাইকটা একটু মিউট করতে হবে। হ্যাঁ জি, সরি। ঠিক আছে। তো আমরা বেশ কিছু কাজ করছি ইপসাতে। আমি এখন সংক্ষেপে শোভনের কাছে যাব। শোভন, আমরা যে ডিজিটাল অ্যাপ্রোচে যে আমরা কাজগুলা করছি ইউথদের নিয়ে, সেটা সংক্ষেপে যদি আপনি একটু বলতেন, আমরা কি কাজ করছি, আমাদের ইউথরা কি নিয়ে কাজ করছে এখন ক্লাইমেট ইন্ডিউস মাইগ্রেন্ট বা ক্লাইমেট জলবায়ুগত পরিবর্তন পুষিয়ে আনতে আমাদের ইউথরা কিভাবে কাজ করছে। শোভন। ধন্যবাদ সুমন ভাই। অ্যাকচুয়ালি হচ্ছে ব্রিজ কাউন্সিলের সহায়তায় ইপসা ডিজিটাল মডেল এন্ড চ্যালেঞ্জ প্রোগ্রাম, আসলে আমরা বেসিক্যালি জলবায়ু পরিবর্তন নিয়ে যে কাজটা করছি এটা পুরোটাই হচ্ছে ডিজিটাল মডেলে। শোভন, আমি একটু কথা বলতে চাই, আপনার কি দুটো অ্যাক্সেস আছে, দুটো জায়গা থেকে জয়েন করেছেন? না, আমার তো একটি জায়গা থেকে জয়েন। কেন, একটু কি সমস্যা হচ্ছে নেটওয়ার্কে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, না আপনার আরো একটা দেখতে পাচ্ছি, তো ওখান থেকে সাউন্ড আসতেছে। ঠিক আছে, ওকে, আপনি চালিয়ে যান। ওকে, তো আমরা যেটা আসলে করেছি যে আমরা আসলে ডিজিটাল মডেল প্রোগ্রাম আমরা ইতিমধ্যে প্রায় 140 জন তরুণ ভলান্টিয়ারকে, যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি, এবং পুরোটাই হচ্ছে ডিজিটাল মডেল প্রোগ্রামে, এবং হচ্ছে জুমের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু সোশ্যাল অ্যাকশন প্রজেক্টে তারা কাজ করছে, যেমন হচ্ছে কক্সবাজারে হচ্ছে কাজ করছে, এবং হচ্ছে কক্সবাজার হচ্ছে প্লাস্টিক বিরোধী হচ্ছে একটা অনলাইন ক্যাম্পেইন করছে। এর পাশাপাশি আমরা হচ্ছে কুতুবদিয়া সি বিচে আমরা হচ্ছে ইকো ফ্রেন্ডলি সি বিচ যাতে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে হচ্ছে আমাদের ইয়াং ভলান্টিয়াররা কাজ করছে। এবং আসলে জলবায়ু পরিবর্তন আসলে খুব একটা অনেক ব্রডার রেসপেক্ট একটা বিষয়, এবং
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যে 5টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ কিন্তু এর মধ্যে। সেহেতু এটাকে আসলে কোনোভাবে আসলে আসলে এড়িয়ে যাবার সুযোগ নেই। এবং ইউনিসেফের 2019 সালে একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 1,20,00,000 শিশু কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে তারা হচ্ছে স্কুল থেকে ড্রপ আউট হবে এবং তারা বিভিন্নভাবে আহ কাজে জড়িয়ে পড়বে। জলবায়ু পরিবর্তনের ফলে আসলে বিভিন্নভাবে মানুষের আসলে অধিকার লঙ্ঘিত হচ্ছে। তো আমরা আসলে আশা করবো যে ডিজিটাল মডেল প্রোগ্রামের মাধ্যমে ইপসা আসলে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে এবং আমরা চাই আসলে ইয়াং ভলান্টিয়াররা এই বিষয়গুলো, জলবায়ু পরিবর্তন ইস্যুগুলো তারা এড্রেস করুক এবং এই বিষয়গুলো নিয়ে তারা আসলে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ। একটা জিনিস জানার ছিল আপনার কাছে, আমি জানি যে আপনারা আরেকটি প্রকল্প হাতে নিয়েছেন যেটা এটা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবেন। ওই প্রজেক্টটা আপনি কিভাবে কাজ করবেন বা ওইটার মডেলিটিসটাকে যদি একটু আমাদের ইউথদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ সবুর ভাই। আপনারা জেনে খুশি হবেন যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইপসা আরেকটি প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আমাদের এই প্রজেক্টটি আসলে লিড বাংলাদেশ। আমরা আসলে SDG 30 নিয়ে কাজ করব এবং জলবায়ু পরিবর্তন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বাঁশখালী, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ এবং চট্টগ্রাম সিটিতে আমরা কাজ করব এবং আসলে জলবায়ু পরিবর্তনের এই যে বিশাল প্রভাবটা, এই প্রভাবটা আসলে কমানোর জন্য আমাদের প্রায় 500 ভলান্টিয়ার কাজ করবে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের আসলে দক্ষতামূলক প্রশিক্ষণ দেব এবং এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে আসলে তারা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কাজ করবে এবং আমরা আশা করব যে লিড বাংলাদেশ, এই যে ইয়াং ভলান্টিয়াররা জলবায়ু পরিবর্তনের যে বিশাল একটা নেতিবাচক প্রভাব, সেই প্রভাবটা কমানোর মাধ্যমে তারা পুরো বাংলাদেশ নেতৃত্ব দেবে। তো এই আমাদের যে লিড বাংলাদেশ প্রজেক্ট, তার মাধ্যমে আসলে আমরা ইয়াংদের আসলে মধ্যে একটা পরিবর্তন আনতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে তরুণদের মধ্যে আসলে পরিবর্তন যদি আনা সম্ভব হয়, আলটিমেটলি কিন্তু সোসাইটির মধ্যেই সেই পরিবর্তনটা আনবে এবং তারা জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলো নিয়ে কাজ করবে। তো আমরা সুবন, আমরা উই আর হোপ ফর বেস্ট। আপনার জন্য শুভকামনা রইলো। আমার মনে হয় আমাদের যারা আমাদের ইউথ সঙ্গে সংযুক্ত আছেন তারাও কিন্তু এই আজকের এই আপনার যে প্রোগ্রামের সামনে যে লিড বাংলাদেশ যে ক্লাইমেটিক অ্যাকশনে কাজ করবেন তারও একটা বেনিফিশিয়ারি হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। সো আমরা আমাদের সময় খুবই কম। ধন্যবাদ ভাই। আবার হয়তো এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। সো আমি এখন চলে যাব। আমরা জানি যে আমাদের এখানে আমাদের একজন ইয়াং ভলেন্টিয়ার আছেন যিনি গত বছর ব্রিটিশ কাউন্সিলের যে অ্যাক্টিভ সিটিজেন অ্যাওয়ার্ড লাভ করেছে, উমর ফারুক। আমি এখন উমর ফারুকের কথা শুনবো। উমর ফারুক, আমি জানি যে আপনি এখন উমর ফারুক কি আমাদের সাথে আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আছি ভাইয়া, তবে আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সমস্যা নেই, আমরা আপনার ভয়েস শুনতে চাই। আসলে আপনি এখন এই যে ইপসার, আমি জানি আপনি ইপসার একজন অ্যাক্টিভ সিটিজেন ইউথ ভলান্টিয়ার ছিলেন, সেখান থেকে আপনি এখন নিজের একটি প্রতিষ্ঠান উইকেন্ড প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। এখন আপনি জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিপূরণ পুষিয়ে আনতে আপনি ইউথদের নিয়ে ব্যাপক কাজ করছেন। আপনি আমাদের অনেক ইউথ ভলান্টিয়ার আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি দু একটি কথা বলতেন খুব অল্প সময়। ধন্যবাদ সবুর ভাই, তাহের ভাই, সুমন ভাই সহ ইমরান ভাই সহ আরো যারা আছেন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু কক্সবাজারের বাসিন্দা বা চট্টগ্রাম অঞ্চলের কথাই যদি বলি, এখানে আমরা যারা আছি, আমি খুব সম্ভবত আমি যদি ভুল না করি আমরা সবাই চট্টগ্রাম বিভাগেরই। সো চট্টগ্রামের প্রায় উপজেলা এবং জেলাগুলো হচ্ছে উপকূলবর্তী। সো আমরা যারা উপকূলীয় অঞ্চলের লোকজন, আমরা প্রতিনিয়ত জলবায়ুগত পরিবর্তনের কারণে বিভিন্ন ডিজাস্টারের সম্মুখীন হয়। এই ডিজাস্টার গুলোতে কিন্তু আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হই। শুধু আমরা না, আমাদের পাশাপাশি আমাদের পরিবেশ বিপর্যস্ত হয়। পরিবেশের পাশাপাশি বিশেষ করে গর্ভবতী মায়েরা বেশি সমস্যায় পড়ে। তারপরে যে একটু আগে যে সুমন ভাই সমীকার কথাটি বলেছেন, ইউনিসেফের যে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে আমরা জানি একজন মানুষ যখন অন্যত্র চলে যায় তখন তার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। চাহিদা বা পারিবারিক ভরণ পোষণ সহ বিভিন্ন সমস্যা, সেগুলো যখন পোষণ আসলে তারা সঠিকভাবে ভরণ পোষণ দিতে পারে না, তখন নানাবিধ সমস্যা দেখা দেয়।
বিশেষ করে আজকের মে দিবসকে কেন্দ্র করে যে আমি যদি বলি যে আমরা যদি শ্রমিকের ন্যায্য অধিকার যদি প্রাপ্তির জন্য তাদের জন্য কাজ করি, আসলে প্রথমত চিন্তা করতে হবে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় আমি সাস্টেনেবিলিটি জিনিসটা আছে কিনা, আমি যে এলাকায় বসবাস করি সেটি আমি দীর্ঘদিন যাবত বসবাস করতে পারতেছি কিনা। জলবায়ুগত পরিবর্তনের কারণে কক্সবাজার সহ সন্দ্বীপ এবং কুতুবদিয়া সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক সময়ে পানির যে একটি বিষয় রয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা এখানে যারা আছেন তারাও হয়তো লক্ষ্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিউজ পেপার পত্রপত্রিকাগুলো খুলে দেখতে পাই যে বাংলাদেশের এমন চিত্র আসলে আমরা কোনোদিনই আশা করিনি, কিন্তু আমরা 2022-21 সালে এসে আমরা সেই জিনিসটি দেখতে পাচ্ছি। পানি সংকট দেখা দিয়েছে। এই পানি সংকটটা কিন্তু জলবায়ুগত পরিবর্তনের একটি মূল কারণ। আমরা বলছি যে আমাদের 3 ভাগের যে 1 ভাগ স্থল আর 2 ভাগই পানি, কিন্তু এত পানি থাকার পরেও আমরা বিশুদ্ধ পানির সংকটে আছি। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা আসলে আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছেন তারা আসলে যে এজেন্ডা বা জিনিসগুলো নিয়ে আলোচনা করেন তাদের উচিত উপকূলীয় অঞ্চলের মানুষদেরও আসলে মানে কথা চিন্তা করা। আমরা কারণে অকারণে বিভিন্নভাবে পানি দূষণ করি। এই যে বিশেষ করে কলকারখানার বর্জ্য বা এই ধরনের শিল্প কারখানার বর্জ্য থেকে আমরা পানি দূষণ করতেছি, কিন্তু এই পানিগুলো একসময় পান উপযোগ্য ছিল। আমাদের সরকার, বাংলাদেশ সরকারের উচিত যে বর্তমান সময়ের এই পরিস্থিতি মোকাবেলা এবং এটা থেকে আসলে একটি উপায় বের করা, আসলে কিভাবে আমরা পানির সমস্যা থেকে রক্ষা পেতে পারি। এবং আমি যদি এখানে কুতুবদিয়ার অনেকে আছেন, কুতুবদিয়ার সম্প্রতি একটি প্রতিবেদনে দেখেছি সেখানে একজন বয়স্ক লোক প্রায় 3 কিলোমিটার হেঁটে 2 কলসি পানির জন্য আসলে একটি অন্যত্র জায়গায় গিয়েছিলেন। কাজে এই যে পানির যে সংকট, অথচ কুতুবদিয়ার 4-5টাই হচ্ছে পানি, কিন্তু সেগুলো লবণাক্ততার হার অনেক বেশি, যেগুলো আসলে পানির উপযোগ্য না। কুতুবদিয়ার মতো একটি জায়গায় যদি চারপাশে পানি থাকা অবস্থায় যদি আমরা পানি পান করার পানি পাই না, এটির মতো দুঃখের বিষয় এবং হতাশার বিষয় আমাদের আর কিছুই নেই। কাজে আমরা যারা এখানে যুবরা আছি এখন থেকে আমাদের উচিত জলবায়ু বিষয়কে নিয়ে আরো কাজ করা। ইফসা যেমন কাজ করতেছে, ইফসার বিভিন্ন প্রজেক্টে এবং সে বেশি গুরুত্ব দেওয়া হয় যুবদের, এবং ইফসার নামের ক্ষেত্রে যে জিনিসটি খুব চমৎকার, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইন ইফসা। সো এখন ইয়ং পাওয়ার, যুব শক্তি। সো এই আমরা যারা এখানে যুক্ত হয়েছি সেই যুব শক্তিকে ইফসা আরো বেশি ইনভলভ করবে এবং আমাদের আরো বেশি সুযোগ সুবিধা দিবে এবং আরো বেশি কাজ করার এই ধরনের প্রোগ্রাম গুলো আরো অ্যারেঞ্জ করে আমাদের আরো বেশি কাজ করার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফারুক, আমরা খুবই আনন্দিত। আপনি খুব চমৎকার গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে আমরা আমাদের আমরা একটা গল্প মনে পড়ে আমার, দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। আমরা যখন ক্লাস এসএসসি পরীক্ষাতে একটা কথা ছিল, দেয়ার ইজ ওয়াটার এভরিওয়্যার বাট নট এ ড্রিঙ্ক ড্রপ টু ড্রিঙ্ক, মানে চারদিকে পানি আর পানি, কিন্তু খাবার পানি এক ফোঁটাও নাই। আসলে আমরা মনে হয় সেই গল্পের দিকে আবার ফিরে যাচ্ছি। আপনারা জানেন যে এই স্যালিনিটি ইনক্লুশনের কারণে কিন্তু আমরা কি হচ্ছে, আমাদের গ্রাউন্ড ওয়াটার গুলো আস্তে আস্তে লেয়ার ডাউন হয়ে যাচ্ছে এবং আমরা ফ্রেশ ওয়াটার পাচ্ছি না খাবার জন্য। সবু ভাই, চট্টগ্রামের পানিও তো এখন আপনি নিশ্চয়ই লবণাক্ত হয়ে গেছে। আপনি নিশ্চয়ই, আমি আজকে আমার বাসায় বলছিলাম ফোনে আমার ওয়াইফকে যে আমার বাসার যে সাপ্লাই পানি সেটা আমি লবণাক্ত পাচ্ছি। এটা আসলে 5-6 বছর আগেও পরপর 3 বছর হয়েছিল, অনেক বছর পর আবার হচ্ছে। সো এটা কিন্তু একটা অ্যালার্মিং ইস্যু যে স্যালিনিটি ইনক্লুশন, এটাও কিন্তু ক্লাইমেটিক চেঞ্জের একটা ডিরেক্ট একটা রেজাল্ট। হ্যাঁ, সেটাই। আমরা এই ব্যাপারে আমরা কনসার্ন হওয়া উচিত। আমরা আমাদের বিভিন্নভাবে আমাদের যে ফ্রেশ ওয়াটার গুলোকে হারভেস্টিং করা বা কনজার্ভ করা, রেইন ওয়াটারকে হারভেস্টিং করা বা ওয়াটারের মাল্টি ইউজ করা, সেই জিনিসগুলো আমরা শিখবো। সো আমরা এখন চলে যাবো আমাদের রাঙ্গুনিয়াকে সংযুক্ত আছেন আমাদের বেশ কিছু ইয়াং লিডার। সো আমি রাঙ্গুনিয়ার যেমন এখানে আসাদ আছেন, আরো অনেকে আছেন, হ্যাঁ ইমরান আছেন বা আরো অন্যান্য, আমি নাম এখন এই মুহূর্তে আমার মনে আসছে না। তো আপনারা একটু, আমি ইমরানের কাছ থেকে শুনতে চাইবো যে ইমরান, আপনারা ইয়ুথরা এই যে শ্রমিকদের অধিকার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে আনতে আপনারা কি ভাবছেন? ইমরান। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায় ভাই? সুর ভাই, আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, সবাইকে সৌরভ বাটার ঈদ গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে। আসলে অনেকদিন হয় না, সবাই একসাথে হয় না, এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে মে দিবসের সবাইকে আবার শুভেচ্ছা। যাদের আমি তাদের স্মরণ করছি, যাদের একটু আচ্ছা
যাদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আমরা আজকে এই পর্যায়ে বুঝতে পারছি, আমরা যারা কাজ করতেছে কিংবা শ্রমিক হিসেবে যারা কাজ করতেছে, আজকের যে অবস্থান, যে এতটুকু অবস্থান, যারা অল্প সময় পর্যন্ত কাজ করতেছে, আচ্ছা একটু কলেজ, আচ্ছা যারা অল্প সময় ধরে কাজ করতেছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা সৌর ভাই, যে প্রশ্নটা করতেছেন, আমরা আসলে অভিবাসন কিংবা শ্রম বিষয় নিয়ে যে কাজগুলা করতেছি ওগুলা বর্তমান মহামারীর কারণে সব কাজগুলো যদি স্থগিত থাকে, আমরাও প্রায় সময় যে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে যে ভার্চুয়াল ভাবে সম্পৃক্ত হয়ে আপনাদের দিক নির্দেশনা সবসময় পেয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি এগুলোর সাথে সাথে যে আমরা সাম্প্রতিক বিষয়ে যে কাজটা করে যাচ্ছে আপনাদের মাধ্যমে, যে কাজটা আমাদের হাতে এসে পড়েছে, যে আমরা যে জরিপ চালাচ্ছি অভিবাসন কিংবা অভিবাসন থেকে এসে তারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে, তারা এসে কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন কি আমার সাম্প্রতিক বিষয়ে বেশ কিছু সমস্যা আমাদের হাতে এসে পড়েছে, যেমন কি হচ্ছে আমার নিজের মামাতো ভাই আসছে, ওনার যে পাসপোর্ট বিষয়ক একটা সমস্যা ছিল, উনি বলতেছে যে আমি আসলাম ওনার বোনের বিয়ে দিতে আসলো, ওনার দেখা গেল যে পাসপোর্টের মেয়াদ চলে গেল, কিন্তু উনি 15 দিনের জন্য আসার পরে ওনার পাসপোর্ট এখানে করতে দিয়েছে, এখন পাসপোর্টে তার কোনো খবর নেই। এই বিষয়ে এরকম নানা সমস্যা দিন দিন আমাদের মাঝে আসতেছে। আর আমরা লম্বা এই আলোচনা আমি অনেক বিষয়গুলো আসলে খেয়াল করতেছিলাম যে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে শ্রমিকদের আসলে আমরা কতটুকু অধিকার দিতে পারছি। তাদের অধিকারের কথা বলতে গেলে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা, মালিক পক্ষের যে মালিক পক্ষের যে সাম্রাজ্যবাদ আচরণ, তারা নিজেদের অধিকার বা মালিক পক্ষ নিজেদের স্বার্থ রক্ষার্থে শ্রমিকদের উপর যে রোলার ছাড়িয়ে যাচ্ছে, আসলে তা একদমই গ্রহণযোগ্য না, যার কারণে শ্রমিকরা আমরা বাসখালীর এই বিষয়টাকেও আমাদের সামনে নিয়ে আসতে পারি। আসলে খুবই হতাশাজনক যে যাদের হাতে আমাদের দেশ গড়ে উঠেছে, যাদের হাতে আমাদের আজকের এই উন্নয়ন, আমরা তাদেরকে কেন জানি দিন দিন পশ্চাতে ফেলে দিচ্ছি, তাদের অধিকারকে দিন দিন ক্ষুণ্ণ করছি। আমরা ইফসার মাধ্যমে চেষ্টা করছি তাদের অধিকার গুলাকে সবার সামনে উপস্থাপন করার জন্য, তাদের সমস্যাগুলা নিয়ে তারা যাতে হতাশায় ভুগতে না হয় কিংবা ডিপ্রেশনে চলে গিয়ে ডিপ্রেশনের মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই আত্মহত্যা কিংবা পারিবারিক বিচ্ছেদ কিংবা পারিবারিক প্রতিহিংসা, যেগুলো নিয়ে কাজ করতেছি, যে পারিবারিক প্রতিহিংসা গুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কাজগুলোর কারণে, যে পারিবারিক প্রতিহিংসার কারণে কিংবা বর্তমান করোনা মহামারীর একটা অন্যতম কারণ বলে আমি মনে করতেছি। এই কাজগুলো আমি আসলে এই কাজগুলা করার চেষ্টা করতেছি, যে সবার মাধ্যমে কিভাবে তাদের যে সমস্যাগুলা তুলে ধরা। আসলে সাম্প্রতিক সময়ে অনেকগুলা আমাদের যে জয়নাল ভাই বললো যে আমাদের সরব ভাড়া, আসলে এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, আমাদের সরব ভাড়া যদি ফিল আপ করতে যায় তাহলে 500 উপরে ফিল আপ হবে, কিন্তু করোনা মহামারীর কারণে এই তথ্যগুলো আমি যথাসম্ভব যখন থেকে তুলে আনতে পারতেছি না, কারণ করোনা লকডাউন, যে আপনারা জানেন যে এখন সরকার লকডাউন ঘোষণা করেছে। ইমরান ভাই, আমি যদি একটু, আমাদের সময়ের একটু আছে তো, আপনার কোন নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার যে প্রথম যে উনি তো আমাদের প্রথম যে ভাইয়াটা ছিল, ওনার সাথে আমার প্রশ্ন ছিল, আচ্ছা আমরা যে শ্রমিকদের যে তাদের যে অধিকারের কথা বলতেছি, তাদের ন্যায্য অধিকারের কথা বলতেছি, তাদের বর্তমান সময় প্রেক্ষাপটে আমরা কি এই বিষয়টি খেয়াল করতেছি না? আমরা যখন তাদের অধিকারের কথা বলতেছি তখন সরকার পক্ষ কিংবা মালিক পক্ষ তাদের উপর অনেক বেশি চড়া হয়ে যাচ্ছে, কিংবা তারা সহজে তাদের এই অধিকারের কথা বলতে পারতেছে, বলতে গেলে হয়তো প্রাণ নাশের আশঙ্কা দেখা যাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু প্রাণ নাশের আশঙ্কাটা অনেক বেশি ফান্ডামেন্টাল কিংবা খুব বেশি সহজ বলে আমার মনে হয়ে যাচ্ছে আর কি। তারা তাদের অধিকারের কথা কিংবা শ্রমিক থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে তাদের অধিকারের কথা যদি বলতে যাচ্ছে, দেখা যাচ্ছে তারা মেন্টালি কিংবা শারীরিক ভাবে তারা নির্যাতিত হচ্ছে তাদের মালিক পক্ষ থেকে কিংবা যে কোনো পর্যায় থেকে। তাহলে এই পথ থেকে বেরিয়ে আসার জন্য তো আমরা আসলে আমাদের করণীয়টা কি, আমরা যদি সৌর ভাই আছেন এখানে যারা আমি আপনার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, সো আসলে এই জিনিসটা তো আসলে আমরা জানি যে বাংলাদেশের বাংলাদেশ বিকামে ডেভেলপিং নেশন, আমরা উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়েছি, উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে যাচ্ছি। সো এখানে রাষ্ট্রের কিছু প্রায়োরিটি বিষয় আছে, তারপরে অবশ্যই আমরা শ্রমিকদের অধিকার বা শ্রমিকদের রাইটস গুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। এবং আপনি জানেন যে এই ব্যাপারে বেশ কিছু আইন হয়েছে, বেশ কিছু ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আছে, আইএলও কিছু কনভেনশন আছে, কিছু রিকমেন্ডেশন আছে, এগুলো কিন্তু বাংলাদেশ এগুলোকে অ্যাডহেয়ার করেছে। তো আমার মনে হয় এগুলো ওভারনাইট এগুলো সলভ হবে না, বাট এখন দেখেন মানুষ কিন্তু অনেক সোচ্চার, অনেক বলিষ্ঠ। এই জন্য আমরা যারা ইউথরা আছি, আমরা কি করতে হবে, এই যে শ্রমিকদের যে রাইটস গুলা, যে ইস্যু গুলা, সে কোথায় অ্যাক্সেস জাস্টিস পাবে, এগুলো আমরা জানবো এবং এগুলোকে জানতে হবে। আরেকটা হলো কি, প্রতিবাদের কিছু ভাষা থাকবে। আমরা কি করতে হবে, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব, যার মাধ্যমে আমরা রাষ্ট্রের ক্ষতি না করে বা আমরা সমাজের ক্ষতি না করে আমরা ওইভাবে আমাদের ডেমনস্ট্রেশন করতে পারি, যার ফলে আমি আমার রাইটস গুলাকে আমরা সহজে আমরা কি করতে পারি, আদায় করতে পারি। এই জন্য আমরা খেয়াল রাখবো। এই জন্য আমি আবারও বলি, আমরা যারা এখানে ইউথরা আছি আমাদের কিন্তু অনেক দায়িত্ব, ঠিক আছে?
So আমরা এই দায়িত্বগুলো আমরা নিব এবং আমরা চাইবো যে একটা সহনশীল একটা আন্দোলন করব, যার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে হবে। ঠিক আছে? সো আমাদের সময় খুবই কম, পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো অনেক আলোচনা হবে। সো আমি রাঙ্গুনিয়া থেকে আমাদের আর কোনো যুব বন্ধু কথা বলতে চান কিনা, যেমন আরিফ ছিলেন, আসাদ ছিলেন বা অনেকে ছিলেন, আপনারা কি কিছু বলতে চান বা কোনো প্রশ্ন ছিল? পৌরসভা থেকে মনে হয় একজন বলতে যাচ্ছে, মনে হয় এটা সৌরভ জি, বলছে তো। যে আছেন রাঙ্গুনিয়া থেকে ওভারঅল কিছু মানে বলতে চাইলে আমরা শুনবো, না হলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বা জয়নাল ভাই, আপনি কি কিছু বলতে চান? না ভাইয়া, মোটামুটি তো সবার আলোচনা আমরা শুনছি। এখন যদি আমাদের সদস্য, আমাদের পৌরসভা আর সরবরাহ থেকে যদি কেউ কিছু বলতে চান, আপনাদের কোনো অভিমত বা আপনাদের কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে আপনারা বলতে পারেন। আমার মনে হয় আমরা এই ব্যাপার নিয়ে আরো ভবিষ্যতে অনেক আলোচনা করবো। আমি জাস্ট একটু কনক্লুশন ড্র করবো আজকে। আমি হ্যাঁ, আমি একটা বলছি, আমরা রাঙ্গুনিয়া, আসলে রাঙ্গুনিয়ার সড়ক ভাটা বা বিভিন্ন জায়গায় বাস্তুচ্যুতির পরিমাণ অনেক বেশি, সড়ক ভাটা ইউনিয়ন থেকে বেশি। কর্ণফুলী নদীর ভাঙনে মানুষ বেশিরভাগ বাস্তুচ্যুত হয় সড়ক ভাটাতে, এবং সড়ক ভাটার বিপুল সংখ্যক মানুষ ইচাখালীর পিছনে যে গুচ্ছ গ্রাম আছে সেখানে বসবাস করে, বিপুল সংখ্যক মানুষ। তারপর সেখানে আশ্রয়ন প্রজেক্ট আছে, বাস্তুচ্যুত হয়েছে, এবং এই বাস্তুচ্যুত মানুষকে পাহাড়ের উপরে বসবাস করছে বেশিরভাগ। সব ভাটার একটু পিছনে জাকির হোসেন স্টেডিয়ামের পিছনে যে বসতি আছে সেখানে বসবাস করছে। তো ইমরান ভাই ওখানে কাজ করেন। ইমরান, ওনারা আপনাকে দেখেছেন কখনো? ওইখানে মানুষজন যাওয়ার আগে কি অবস্থায় ছিল, বর্তমানে কি আপনাদের এখানে আসে তারা, বা তারা কি ধরনের সুযোগ? এটাও তো একদম ওখান থেকে মানুষ মাইগ্রেশন হয়, এটাই জানতে চাই, কারণ আমার বাড়ি রাঙ্গুনিয়া। আচ্ছা, আমি শেষর ভাই, আচ্ছা আমি বলি তাইলে সর ভাই। আচ্ছা দাদাকে ধন্যবাদ। আসলে আমিও নদীর পাড়ের মানুষ, আমিও নদীর পাড়ে, কর্ণফুলী নদীর পাড়ে। আমাদের প্রতিদিন গোসল করা কিংবা ছোটবেলাটা আসলে নদীতেই হয়ে আসা। আসলে নদীর পাড়ে আমাদের নদীর পাড়ে এমন একটা অবস্থা ছিল যে আমাদের প্রায় নদীর পাড়ে যে ভূমির সরবরাহ ভূমিকে 7 নম্বর ওয়ার্ড ছিল, এটা প্রায় দীর্ঘ 2 কিলোমিটার 22 কিলোমিটার বলতে পারে আমাদের একটা দীর্ঘ ছিল। কিন্তু আমাদের দীর্ঘ ছিল, ওখানে আমাদের নিজের পৈতৃক কিছু জায়গা জমি ছিল, কিংবা আমাদের মসজিদ ছিল, খেলার মাঠ ছিল। আসলে এই জিনিসগুলো হারিয়ে অনেকে আমাদের বাসা অব্দি আস্তে আস্তে হয়তো আমরা বেঁচে গেছি বর্তমান সরকারের পদক্ষেপের কারণে। ওখানে যে ব্লকের যে কাজগুলো হয়েছে এর কারণে হয়তো আমরাও কিন্তু আমাদের উঠানে দাঁড়ালে কিন্তু ঠিকই নদী দেখা যায়। কিন্তু বর্তমান সরকারের পদক্ষেপের কারণে আমরা হয়তো নদী ভাঙ্গনের কবল থেকে বেঁচে গেছি। কিন্তু দেখা যাচ্ছে যারা ওখান থেকে বাস্তুচ্যুত হয়ে গেছে, তারা কিছু আমাদের এদিকে গুচ্ছ গ্রাম আছে, আমাদের এদিকে আশ্রয় প্রকল্প, আমাদের ওইদিকে বরকোলা, যেটাকে সরববাটা বরকোলা পাড়া, কিংবা পাহাড়ি অঞ্চল আর কি, ওদিকে পাহাড়ি উপজাতিরা থাকে ওখানে কিছু, এখান থেকে কিছু মানুষ ওখানে চলে গেছে। আর দাদা যে বললো ইসাখালী, যে বেশি অধিকাংশ আসলে ওখানেই ইসাখালীতে অবস্থান করতেছে। আর যাদের সামর্থ্য বাড়তেছে তারা হয়তো যে ছোটখাটো অংশটা ভূমিকের 7 নম্বর ওয়ার্ডের যে ছোটখাটো অংশটা আছে ওখানে ঘনবসতি ইতিমধ্যে এখন কিন্তু অনেক বেশি ঘনবসতি। যে আগে যে চাষাবাদের জমিগুলা ছিল ওগুলাতে এখন চাষাবাদ বন্ধ করে ওখানে ঘর বাড়ি করতে হচ্ছে, কারণ অনেকে দেখা গেল যে নদী বাড়ি আমাদের পূর্ব ভূমিকে বলতে পারে, ওখানে অনেকে এখন কিন্তু নিজের বসত বাড়ি, ওনার খানি জায়গা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্যের জায়গাতে তাকে লিজ নিয়ে থাকতে হচ্ছে। ওখানে এমন একটা পরিস্থিতি। কিন্তু দেখা যাচ্ছে অনেকে যারা জাকিরাবাদ গেছে এই কথাগুলো বললে কিন্তু এখানে আমাদের অনেকে বন্ধু সার্কেল আছে, কিংবা আমাদের ফ্রেন্ড, আমাদের ছোট ভাই, এদেরকে আমরা দেখি কি আসলে ওদের পরিবেশের সাথে খাপ খেয়ে ওঠাটা অতটা সহজ না। জাকিরাবাদ কিংবা আপনি যে কথাটা বলতেছেন, ওখানে যে পরিবেশের সাথে বাস্তু সংস্থা কিংবা তাদের যে বাস্তুর হারা হয়ে তারা ওখানে যাচ্ছে, কিংবা তাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়াটা অত বেশি ইজি না। তারা দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন আমাদের এখানে আসে, কিংবা আমাদের সাথে দেখলে অনেক বেশি বন্ধুত্ব সুলভ হয়ে তারা আমাদের সাথে কুশল বিনিময় করে, বা তারা আমাদের জন্য নাস্তা করার জন্য আবদার করে। আসলে এটা থেকে বোঝা যায় যে তারা ওখানে গিয়ে আদৌ, কিংবা আমি তাদের কথা বলবো না, পুরা যারা বাস্তুহারা হয়ে বাংলাদেশে যারা আছে তাদের অবস্থা ঠিকই একই। আপনার এলাকা থেকে কেউ যাচ্ছে, সেই ঠিকই সেই নতুন যে জায়গায় যাক না কেন সে আমি মনে করি না সে সম্পূর্ণ বা সম্পূর্ণ অধিকার পাচ্ছে, কিংবা সে সেখানে সম্পূর্ণভাবে খুশিতে অবস্থান করতেছে, যেটা আমি তাদের দেখে আপাতত মনে করি না। কারণ তাদের দেখলে, তাদের যে ভাবভঙ্গি, তারা আমাদের দেখলে মনে করতেছে কিংবা তাদের দেশের লোক আসছে আমাদের সাথে দেখা করতেছে। আমরা যখন এখান থেকে জাকিরাবাদে যাই, যখন কারোর সাথে দেখা হয় তখন দেখা যায় আমরা বুঝতে পেরেছি। আমরা মনে আমাদের সাথে কিছু আমাদের বোন যুব স্বেচ্ছাসেবক আছে, ওনাদের কথা আমরা একবারও শুনতে পেলাম না। হ্যাঁ, আমি একজন অনুরোধ জানাবো, আমাদের যেসব বোন যুব স্বেচ্ছাসেবক আছেন ওনাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা শুনতে চাই। কে আছেন? আমাদের একজন ফিমেল, একজন ইয়াং
ইয়াং ভলেন্টিয়ার আপনাদের কাছ থেকে শুনতে চাই একটু। হ্যালো, জি জি, কথা বলতে হবে। হ্যাঁ, যেমন আমাদের এখানে নাসিমা আছেন, যিনি আমাদের যুব স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আবার আরো আমি অনেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের রূপা বড়ুয়া আছেন। হ্যাঁ, আপনাদের কাজের অভিজ্ঞতা কি, বা আপনারা আপনাদের কর্মশালাকে এই যে শ্রমিক দিবস বা শ্রমিকদের রাইটস নিয়ে আপনারা কি ভাবছেন, বা এই জলবায়ু পরিবর্তন কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কোনো গল্প থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শেয়ার করি। আমাদের এই 19 নম্বর ওয়ার্ডের একটা ছোট্ট হলো, মানে এটা সুতা ফ্যাক্টরি বলে আর কি। ওইখানে আপনার খুব কম বয়সী ছেলেমেয়েরা কাজ করে, আবার খুব মিডিয়াম বয়সী মানুষেরাও কাজ করে। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো শ্রমিকদের কোনো অধিকার নাই, মানে ঠিক মতো রাইটস কিন্তু পাই না। সেটা আমরা কাজ করছিলাম, অ্যাডভোকেসি করছিলাম ওই কাজের জন্য, কিন্তু তারা ফলো আলটিমেটলি কিন্তু এটা শুধু তখনকার সময়ের জন্য কিন্তু হয়েছিল, তো আনফরচুনেটলি সেটা আমরা টেকসই করতে পারিনি। তো ওটার জন্য আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে দিকটা যায় আসলে সেটা হলো যে ওইখানে যে ময়লা পানিটা নাই, ওই ময়লা পানিটা হলো আমাদের যে মানে নালা আছে, নালা দিয়ে হলো নদীর পাড়ে আসে আর কি। তো নদীতে এই সব ময়লার পানি ওখানে খুব মানে খুব দুর্গন্ধ অবস্থা। ইভেন অনেক সময় হলো যে ওখানে দুবার হলো যে একটা শিশু পড়েও মারা গেছে আর কি ওই পানিতে। তো আসলে এগুলো আমাদের জন্য খুবই হলো যে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আর তাছাড়া খুবই হলো লাইফ রিস্ক। তারপর আসলে আমরা চাই আমাদের এই সমাজগুলোর এই কাজগুলোকে আমরা আসলে পরিবর্তন করতে চাই, আমাদের এই যে শ্রমিকদের রাইটস গুলোকে আরো বেশি জোরদার করতে চাই। এইগুলো নিয়ে আমরা অবশ্যই আমরা অনেকে হলো যেগুলো এখানের স্থায়ী মানুষেরা কাজ করতেছে অলরেডি। তো আমার জায়গায় হলো যে ভাই আমাদের এই এলাকায় না, অনেক জায়গায় আছে যে আমরা এই ধরনের অনেক কিছু সম্মুখীন আমরা হচ্ছি। শুধুমাত্র হলো আসলে আমাদের কাজের উদ্যোগগুলো আসলে আমরা সেভাবে হয়তো টেকসইলি নিতে পারতেছি না বলে হয়তো আজ কাজগুলো 100% দিতে পারতেছি না। তবে আশাবাদী যে আমরা ভবিষ্যতে এই কাজগুলোকে আমরা অবশ্যই 100% নিয়ে যাব, যে আমাদের এই রাইট রিস্ক, এই যে শ্রমিকদের অধিকার যে প্রপারলিটা দরকার ওদেরকে অবশ্যই আমরা সেটা অবশ্যই আমরা শিশু শ্রমের দিক দিয়ে অবশ্যই চেষ্টা করছি এটা রোধ করার জন্য। ইনশাল্লাহ এটাও হবে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ নাসিম ভাই, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে আপনার পারিপার্শ্বিক যে অবস্থা সে প্রেক্ষাপটে আপনারা যে নতুন করে কিছু ভাবছেন, আমার বিশ্বাস যে আপনাদের নেতৃত্বে কিন্তু সমাজের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং সমাজে একটা সাস্টেইনেবল চেঞ্জ আসবে। সো আপনারা আপনার কাজগুলো চালিয়ে যান এবং আমরা আপনাদের পাশে আছি, থাকবো। সো সম্মানিত যুব বন্ধুরা এবং যারা আমাদের এই ফেসবুকে লাইভ প্রোগ্রাম দেখছেন, আমাদের আজকের মূল বিষয় ছিল যে আমরা এই আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আমাদের যে অভিবাসী কর্মী বা ক্লাইমেট জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাস্তুচ্যুত যেসব শ্রমজীবীরা আছে তাদের রাইটস নিয়ে আমরা কথা বলা। আমরা সারাদিন বা আজকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টাতে বেশি আলোচনা করলাম। আমাদের সাথে সংযুক্ত ছিলেন সন্দ্বীপ থেকে আমাদের যুব ভলেন্টিয়াররা, চট্টগ্রাম থেকে, রাঙ্গুনিয়া থেকে, সীতাকুণ্ড থেকে, রাঙ্গুনিয়া থেকে, কক্সবাজার থেকে, মহেশখালী থেকে, কুতুবদিয়া থেকে। সো আমাদের মনে হয় খুব ভালো একটা রিচ একটা ডিসকাশন হয়েছে। তো আমি লাস্টে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা জানেন যে বিশ্বব্যাপী শ্রমিকদের ওমান থেকেও ছিল আমাদের, মানে প্রবাস থেকেও ছিল ওমান থেকে, প্রবাস থেকেও ছিল, ওমান থেকে আমাদের যুব স্বেচ্ছাসেবকরা ছিল। তো আমরা যে কথা বলবো, আপনারা জানেন বিশ্বব্যাপী শ্রমিকদের রাইটস নিয়ে কাজ করছে কিন্তু আইএলও। তো আইএলও এর কিছু আছে ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড গুলো রয়েছে, যেগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে জাস্ট বলবো যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যেমন প্রত্যেকটা শ্রমিকের তার অ্যাসোসিয়েশন করার রাইটস রয়েছে এবং সেখানে সে কালেকটিভ বার্গেনিং এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সেখানে তার শ্রম নিয়ে, তার রাইটস নিয়ে, তার মজুরি নিয়ে সে বার্গেনিং করার তার একটি সুযোগ রয়েছে এবং সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং পৃথিবীর অনেকগুলো দেশ এগুলাকে অ্যাডহেয়ার করেছে বা সমর্থন জানিয়েছে। একইভাবে ফোর্স লেবার, আপনারা জানেন যে ফোর্স লেবার যেমন আমাদেরকে ডিসেন্ট ওয়ার্কে বলা হচ্ছে 8 ঘন্টার কাজ। সো আপনি 8 ঘন্টার বাইরে কাউকে নিয়ে কোনো কাজ করা বা তার যে অবসর টাইমে তাকে জোর করে কাজ করা, এই গুণগুলো হচ্ছে ফোর্স লেবার। তো এগুলো কিন্তু ফোর্স লেবার করা যাবে না, বা তার মনের বিরুদ্ধে কোনো শ্রম করানো, এগুলোকে কিন্তু রিভোক করা হয়েছে। একইভাবে বলা হচ্ছে elimination of child labor and protection of child and young adult, এই যে কোনো কাজে শিশুদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করা যাবে না। এবং বাংলাদেশ সরকারও জানেন এই বিষয়ে ব্যাপক কনসার্ন যে আমরা আগামী 2020 বা আগামী 2030 সালের মধ্যে আমরা একটি চাইল্ড লেবার ফ্রি একটি বাংলাদেশ দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের সংগঠন ইপসো কিন্তু এই যে চাইল্ড লেবার রিডিউসিং কিন্তু আমরা ব্যাপক কাজ করছি এবং চাইল্ড লেবার যাতে বন্ধ করা যায় বা চাইল্ড রাইটস গুলো কিভাবে এনশিওর করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আরেকটি
আরেকটি সংস্থার আরেকটি বিষয় রয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি এন্ড ট্রিটমেন্ট। প্রত্যেকটা শ্রমিক কিন্তু তার সম চিকিৎসা সেবা পেতে বাধ্য, বা ওই বিশেষ করে যদি আমরা বলি যে বিদেশে যদি বাংলাদেশি কোনো শ্রমিক যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওই দেশের ওই নিয়োগকর্তা তাকে ইকুয়াল ট্রিটমেন্ট, তার নাগরিক যেভাবে ট্রিটমেন্ট পাবে ওই বাংলাদেশি শ্রমিক তাকে সেই ট্রিটমেন্ট দিতে বাধ্য। এটা কিন্তু আইএলওর স্ট্যান্ডার্ডে বলা আছে। একে বলা হচ্ছে যে ট্রাইপাট্রিয়েট কনসালটেশন। এখানে বলা হচ্ছে যে শ্রমিক এবং নিয়োগকর্তা বা ট্রেড ইউনিয়ন তাদের মাধ্যমে একটা কনসালটেশন করে শ্রমিকদের জন্য যেটা ভালো, যেটা এনশিওর, সেটাকে এনশিওর করতে হবে। আরেকটা বলা হচ্ছে লেবার অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইন্সপেকশন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের বিদেশি বিশেষ ক্ষেত্রে সব জায়গায় কি আছে, লেবার উইংস গুলো আছে, এবং বাংলাদেশের ভিতরেও যে সমস্ত মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি লেবার ইন্সপেকশন আছে, তাদের দায়িত্ব হলো কি সেসব ইন্ডাস্ট্রি বা সেসব ওয়ার্কস প্লেসে গিয়ে দেখা তার লেবার গুলো, তার রাইটস গুলো এনশিওর হচ্ছে কিনা, সে ডিসেন্ট ওয়ার্ক পাচ্ছে কিনা, এগুলো কিন্তু করার নিয়ম রয়েছে। একে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট পলিসি এন্ড প্রমোশন, এমপ্লয়মেন্টকে প্রমোট করা। তারপরে বলা হচ্ছে ভোকেশনাল গাইডেন্স এন্ড ট্রেনিং, মানে শ্রমিকদের তাদের দক্ষতা বৃদ্ধিতে, তাদের কম্পিটেন্সি বাড়ার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে গাইডেন্স করা, এইসব বক্তব্য বলা হচ্ছে। আর বলা হচ্ছে এমপ্লয়মেন্ট সিকিউরিটি, তার যে চাকরি শেষে তার যে বেনিফিটস গুলা, তার যে রাইটস গুলা, তার যে ইন্স্যুরেন্স গুলো, সেগুলোকে ঠিক মতো পাচ্ছে কিনা বা পাবে কিনা, সেগুলো কিন্তু কাজ করা রাষ্ট্রের দায়িত্ব। একে বলা হচ্ছে ওয়েস, তাকে একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েস দিতে হবে, তার যে মূল্য। যেমন আমরা একটা রিসেন্টলি একটা গবেষণা দেখেছি, বিশেষ করে আরএমজি খাতে দেখা যাচ্ছে কি যারা কাজ করে তাদের মাত্র দেখা যাচ্ছে 5 থেকে 9,000 টাকার মতো একটা ওয়েস পাওয়া, যেটা আসলে খুবই অমানবিক। দেখা যাচ্ছে সে কাজ করতে 9 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা, কিন্তু যেখানে তার পরিবারের সদস্য সংখ্যা প্রায় 6 থেকে 5 জন, একজনের লোকে তার পরিবারে যদি সদস্য সংখ্যা 6 জন হয় বা 5 জন হয়, তাহলে তার প্রতিজনের পিছনে যদি মাসে যদি 2,000 টাকা করেও লাগে, তাহলে 10,000 টাকা তার খাবার খরচ আছে, তার বাসা ভাড়া, তার ট্রিটমেন্ট, সেখানে লাগে আরো 10,000 টাকা। সো তার মিনিমাম তার মাস থেকে 15 থেকে 20,000 টাকা তার লাগে, কিন্তু সেখানে থেকে সে পাচ্ছে কি, দেখা যাচ্ছে কি 8 থেকে 10,000 টাকা তার মজুরি পাচ্ছে। সো এখানে কিন্তু এখানে আমাদের কাজ করার সুযোগ আছে, যে তাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ওয়েজ দেওয়া। তারপর ওয়ার্কিং টাইম, সেটাও একটা বলা আছে যে একটা ওয়ার্কিং আওয়ার সে কতটুকু পরিমাণ কাজ করবে, এই জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে একটা ডিক্লারেশন দেওয়া আছে, সেগুলোকে আমাদের মানতে হবে। তারপরে বলা আছে সেফটির কথা, তার হেলথের কথা, তার সোশ্যাল সিকিউরিটির কথা বলা আছে। হ্যাঁ, তারপর তার ম্যাটারনালিটি প্রোটেকশন, তার মাতৃত্বকালীন সময় কিভাবে ছুটি পাবে, তার প্রিভিলেজ গুলা কি হবে, সেগুলো কিন্তু এখানে বলা আছে। তার সোশ্যাল সিকিউরিটির কথা বলা আছে, তার সোশ্যাল পলিসির কথা বলা আছে। হ্যাঁ, তো এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, এগুলা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলা আছে। তো আমরা দাবি জানাবো রাষ্ট্রের কাছে, বা আমাদের যে ওয়ার্ক ফোর্স গুলো আছে বা ওয়ার্ক প্লেস গুলো আছে, সেখানে যাতে অন্তত মিনিমাম যে স্ট্যান্ডার্ড গুলা এগুলো যাতে ফলো হয়, এগুলো যাতে স্ট্যান্ডার্ড এনশিওর করা। তার ফলে কি হবে, আজকের যে শ্রমিক দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয়, মেহনতি মানুষের জয় হোক, তারা তাদের ন্যায্য অধিকার গুলা পাক, তারা তাদের ডিসেন্ট ওয়ার্কটা কর্মপরিবেশটা ফিরে পায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারবো। যদি আমরা বলি যে এই যে সমস্যাগুলো ওভারনাইট হয়তো সলভ হবে না, বাট উই শুড থিঙ্ক অ্যাবাউট, এর জন্য সেই প্রেক্ষাপটে আমরা যারা মনে করি, আমরা যারা ইউথরা যেখানে আছি, আমাদের ইউথদের একটা বিশাল একটি বড় দায়িত্ব আছে, কারণ আপনারাই কিন্তু ইন ফিউচারে আপনারা আপনার দেশকে নেতৃত্ব দিবেন, আপনারা আপনার কর্মপরিবেশের লিডার হবেন। সো আপনারা আপনার কর্মপরিবেশে সেই স্ট্যান্ডার্ড গুলোকে যাতে, মিনিমাম স্ট্যান্ডার্ড গুলো যাতে আমরা কমপ্লাই করতে পারি, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। সর্বশেষ যারা আমাদের সে প্রথম থেকে এই আজকের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত থেকে, বা অনেক অতিথিরা আমাদের আজকে আলোচনা অংশগ্রহণ করেছেন, আপনার যুব স্বেচ্ছাসেবকরা এখানে অংশগ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, আমাদের ফেসবুকে আমাদের অনেক ফলোয়ার আজকে প্রোগ্রামটা দেখেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই স্পন্টেনিয়াস ডিসকাশন আমি বিশ্বাস করি আজকের এই আলোচনাকে অনেক ফ্রুটফুল করেছে, এবং যারা নীতি নির্ধারক তাদের জন্য একটি খোরাকের একটি মাধ্যম তৈরি করেছে। আর পরিশেষে একটা কথাই বলবো, এখন কোভিড চলছে, আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা ঘন ঘন হাত পরিষ্কার করব, ঘর থেকে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করবো। সো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি তাহের ভাই আপনার কাছে চলে যাব, আমি আপনি আজকের এই প্রোগ্রামটা শেষ করবেন। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহের ভাই। ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত হোস্ট এই প্রোগ্রামের আব্দুল সৌর ভাইকে। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইপসার একজন সিনিয়র ম্যানেজমেন্টের প্রতিনিধি জনাব শাহিন ভাইকে, যিনি অত্যন্ত সুন্দর করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে শ্রমিকের প্রেক্ষাপট এবং তাদের ন্যায্য অধিকারগুলো
খুব সুন্দরভাবে আইনি অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আরেকজন ইফসার শ্রদ্ধেয় আমাদের দাদা ডক্টর প্রবল বড়ুয়া দাদা, যিনি ক্লাইমেট নিয়ে এবং ক্লাইমেট ডিসিপ্লিন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই বিষয়ে তার অনেক গুরুত্বপূর্ণ মতামত উনি আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি সুদূর ওমান প্রবাস থেকে, ওমান মস্কেট থেকে যে ভাইগুলো আমাদের কাছে তাদের গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি কুতুবদিয়া, মহেশখালী এবং সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা সংযুক্ত হয়েছেন, পাশাপাশি উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন মোবারকবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি।